Assalamualaikum warahmatullah. This is Muhammad Kamal Hussain, content creator, Triangular Kamal Academy. Today, I'm going to discuss one of the most important topics for the students of Standard 9 and 10, which is Chapter 17, Statistics. And it is the vital part in the mathematics. All types of exam, you have to answer at least 15 marks questions from this chapter. One creative question, 10 marks, at least 5 to 6 MCQ. So inshallah, we will try to discuss here each and every point up to last. Let's see the question. So here chapter 17, in the first few minutes, we will discuss the basic topics. Then we will try to discuss all answer up to last. So here everything is prepared. Let's see the question first. Mathematics class 9-10 chapter 17 statistics. In the question, it's related to the part D, statistics. Total marks 10 plus 5, 15. 10 marks from one creative question and at least 5 MCQ from these chapters. So in this content, there are total 9 MCQ up to question number 9. And then from question number 10 to question number 15, there are total 6 questions. Last 4 questions are the creative questions. So this is the discussion based topics. If I discuss both Bangla and English, I think you can easily understand these topics. So let's see. এখানে আমাদের যে টপিকস গুলো দেওয়া আছে প্রথমে যে 9টা এমসিকিউ আমরা চেষ্টা করব যে টপিকস কমপ্লিট করে তারপর এমসিকিউ গুলো আনসার করার জন্য তা না হলে এমসিকিউর অনেকগুলো পয়েন্ট আমরা এখানে বুঝতে পারবো না আর পাশাপাশি এখানে কিছু এমসিকিউতে তথ্যগত ভুল আছে যে কারণে খুব সহজে তোমরা কেউ ধরতে পারবে না তো শুরুতে আমরা ম্যাথ গুলো একটু ডিসকাস করে আসি ফার্স্ট ম্যাথ ডিসকাসের মধ্যে আমরা আসছি সলিউশন পার্টে question number 10 থেকে স্টার্ট করব ওকে question number 10 the frequency distribution table of mark obtains in mathematics of 60 students in class 10 is given below. Draw frequency diagram and ogive curve. Frequency diagram means frequency polygon. Polygon, this is not the diagram, and the ogive curve. So that means এই যে টেবিলটা দেওয়া আছে এখান থেকে আমরা দুটো ফিগার ড্র করব একটা হচ্ছে পলিগন ফ্রিকোয়েন্সি পলিগন আর একটা হচ্ছে অজিভ কার্ভ অজিভ কার্ভ মিন্স হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো শুরুতেই আমরা যেটা করব যে ফ্রিকোয়েন্সি পলিগন আমরা ড্র করব ফ্রিকোয়েন্সি পলিগনের জন্য একটা ফ্রিকোয়েন্সি টেবিল আমরা তৈরি করব কিভাবে টেবিলটা নিতে পারি শুরুতে আমরা এই কলামে যে ক্লাস ইন্টারভ্যাল সেটা নিয়ে নিচ্ছি এটি আমাদের বইতে দেওয়া ছিল এই ফ্রিকোয়েন্সি বাটি নিয়ে নিচ্ছে যেমন 31 থেকে 40 এখানে টোটাল ডাটা হচ্ছে 6 41 থেকে 50 এখানে ডাটা হচ্ছে 8 আমরা সবাই জানি যে এটি ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করার জন্য ক্লাস ইন্টারভ্যালে মিড ভ্যালু দরকার হয় তাহলে প্রত্যেকটা ক্লাসের আমরা এখানে মিড ভ্যালু তৈরি করব মিড ভ্যালুটি আমরা কিভাবে নিব যেমন 31 থেকে 40 এর মিড ভ্যালু হচ্ছে 35 এটি আমরা কিভাবে নিতে পারি যেমন 31 প্লাস 40 এটির রেজাল্ট হচ্ছে 71 এখন 71 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 35.5 তাহলে এই হচ্ছে মিড ভ্যালু ঠিক একই ভাবে 41 থেকে 50 এই দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে মিড ভ্যালু পাবো আমাদের ফার্স্ট যে টার্গেট হচ্ছে এই মিড ভ্যালুগুলোকে আমরা এখানে বসাবো এক্স এক্সিস এর মধ্যে আমরা মিড ভ্যালুগুলোকে বসাবো খুব খেয়াল করতে হবে যে ফ্রিকোয়েন্সি পলিগনের সময় মিড ভ্যালু বসে এক্স এক্সিস এর উপর তাহলে আমাদের মিড ভ্যালুটি স্টার্ট হচ্ছে 35 তারপরে হচ্ছে 35.5 45.5 55.5 তাহলে আমরা পয়েন্টগুলোকে বসিয়ে নিচ্ছি একই ভাবে এখন আমরা 35 থেকে যেটি স্টার্ট হচ্ছে তার আগের ঘরটি আমরা এখানে ধরে নিচ্ছি তো একই রেঞ্জে একই সিরিয়ালে সিকোয়েন্স হিসেবে তার আগের ঘরটি হবে 25.5 আর আমাদের এখানে যেখানে কমপ্লিট হবে 95.5 এখন একই সিকোয়েন্সে তার পরের ঘর হচ্ছে 100.5 অর্থাৎ এই দুইটি ঘর আমরা এক্সট্রা ধরে নিব একটি হচ্ছে শুরুতে একই সিকোয়েন্স হিসেবে এবং শেষে একই ধারাবাহিকতায় আমরা দুইটি ঘর এক্সট্রা ধরে নিচ্ছি এখন যে কাজটি করব আমাদের ফ্রিকোয়েন্সি গুলো বসাবো তবে এখানে খেয়াল করতে হবে 35 থেকে 45 এখানে মোট হচ্ছে 10 যদি আমি মাইনাস করি 45 যেমন 45.5 থেকে 35.5 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আসবে 10
কিন্তু আমাদের এখানে যে ছোট ছোট যে স্কয়ার গুলো এখানে হচ্ছে 5 ঘর, অর্থাৎ 5 ঘরের জন্য আমরা 10 করে করে ধরে নিচ্ছি। তার মানে প্রত্যেকটা যে স্কয়ার, এই একটা স্কয়ারের জন্য আমরা 2 করে ধরে নিব। তাই 10 এর জন্য অর্থাৎ 10 এর জন্য তাহলে 5টা ঘর হবে। এটা আমরা এক্সপ্লেইন যখন করব সেখানে পরিষ্কার করে দিব। অর্থাৎ যখন আমার 10 হবে, 10 এর জন্য হচ্ছে 5টা স্কয়ারের লেন্থ, এই যে আমরা ধরে নিচ্ছি। তো এখন ওয়াই এক্সিস এর মধ্যে আবার যেটি করব, এক ঘরের জন্য আমরা 1 ধরে নিব। যেমন একটা বর্গের যে 1 স্কয়ারের যে লেন্থ তার জন্য আমরা 1 ধরে নিব। তাই এই জন্য 5টা স্কয়ারের জন্য 5, 10টা স্কয়ারের জন্য 10, তারপরে 0 থেকে 15টা স্কয়ারের জন্য 15, এভাবে আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ ওয়াই এক্সিস এর মধ্যে যেখানে ফ্রিকোয়েন্সি আছে সেখানে এক ঘরের একটা স্কয়ারের লেন্থকে আমরা 1 ধরে নিব। আর এক্স এক্সিস এর মধ্যে একটা স্কয়ারের যে লেন্থ তার জন্য 2 ইউনিটস, আমরা এটা ধরে ঘরগুলো বসাচ্ছি। তাহলে এই 35 বরাবর কয় ঘর উপরের দিকে উঠবে? 6 ঘর। তাহলে এই যে 35 বরাবর 6 ঘরের মধ্যে আমরা একটা ডট দিচ্ছি। তারপরে 45.5 বরাবর কয় ঘর উপরের দিকে উঠবে? 8 ঘর, কারণ এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। ঠিক এভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা নিয়ে নিচ্ছি, যেমন যেটা যেটুকু উঠবে। এখন আমাদের কাজ হচ্ছে পয়েন্টগুলোকে আমরা ধারাবাহিকভাবে যোগ করব। এখন পয়েন্টগুলোকে যখন আমরা ধারাবাহিকভাবে যোগ করব, আমরা এখানে ফিগারটি পরিষ্কার করে দেখাচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট আমরা ধারাবাহিকভাবে যোগ করব। এই ধারাবাহিকভাবে যোগ করলে আমাদের এখানে 95.5 এর মধ্যে আসবে, এখানে 35.5। তো আমরা যেটা বলেছিলাম যে 35.5 এর আগে আমরা একটা ঘর নিব, আর যেখানে কমপ্লিট হবে তারপরে একই ধারাবাহিকতা আমরা একটা ঘর নিব। তাহলে 95.5 এর পরের ঘরটি ছিল 100.5, আর 35.5 এর আগের ঘরটি ছিল 25.5। তাই এই জন্য আমরা প্রথম ডটটিকে প্রথম ঘরের সাথে কানেক্ট করে দিব, আর লাস্ট যে ডট, এই লাস্ট ডটটিকে আমরা এক্স এক্সিস এর লাস্ট ঘরের সাথে কানেক্ট করে দিব। তাহলে আমাদের এখানে একটা ফ্রিকোয়েন্সি পলিগন হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে টোটাল এই কার্ভ দ্বারা যে এরিয়াটা কভার হয় সেটা হচ্ছে একটা পলিগন। এখন আমরা এই পলিগনের সময় যে ওয়াই এক্সিস এর মধ্যে আমরা যে ফ্রিকোয়েন্সি বসাচ্ছি, এক্স এক্সিস এর মধ্যে আমরা যে মিড ভ্যালু গুলো বসাচ্ছি, এগুলো অবশ্যই খেয়াল করে লিখবে। কারণ ওয়াই এক্সিস এর মধ্যে অর্থাৎ উপরের দিকে যে লাইন তাকে আমরা বলি ওয়াই এক্সিস, আর এই পাশে যে হরিজন্টাল লাইন তাকে বলি এক্স এক্সিস। তাহলে এক্স এক্সিস এর মধ্যে হচ্ছে মিড পয়েন্ট, ওয়াই এক্সিস এর মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে লাইন দ্বারা যে এরিয়া কভার হবে, অর্থাৎ এক্স এক্সিস এর সাথে এই যে উপরে যে লাইন হবে, এই লাইন দ্বারা যে এরিয়া কভার হবে এগুলো অনেকগুলো লাইন, এই জন্য তার নাম হচ্ছে পলিগন। মোর দেন 2 সাইডস, একের অধিক হলে আমরা বলবো পলি। এই যে এক্স এক্সিস এর মধ্যে দুইটা স্কয়ারকে যে আমরা 1 ধরলাম সেটা এখানে আমরা মেনশন করে দিচ্ছি। ওয়াই এক্সিস এর মধ্যে যে একটা স্কয়ারের লেন্থকে যে আমরা 1 ধরলাম সেটাও মেনশন করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে স্টার্ট হচ্ছে 25.5। এই যে ব্রোকেন পার্ট এটা আমরা মেনশন করে দিচ্ছি, ব্রোকেন পার্ট। এখানে এই ব্রোকেন পার্টের মধ্যে 0 থেকে 25.5 এটা আমরা মেনশন করে দিচ্ছি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। অবশ্যই ফিগারের নিচে ফিগারের নাম লিখে দিতে হবে। এক্স এক্সিস এর মধ্যে যে ভ্যালু তার নাম থাকবে, ওয়াই এক্সিস এর মধ্যে যে ভ্যালু তার নাম থাকবে। এইভাবে পরিষ্কার করে লিখে দিলে আমরা ফুল নাম্বার পাবো। যদি শুধু ফিগার ড্র করি তাহলে আমরা 2 পাবো। ফিগারের পাশাপাশি যদি আমরা কনস্ট্রাকশন রাইটিংটা দেখিয়ে দিই তাহলে আরো 2 পাবো। এইটুকু খেয়াল করতে হবে। ওকে, এখন নেক্সট পার্টে বলা ছিল যে অজীব কার্ভ। অজীব কার্ভ হচ্ছে মেইনলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি গুলোকে ধারাবাহিকভাবে যোগ করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের গ্রাফ। তাহলে আমরা আগে প্রিভিয়াস ডেটা থেকে কোশ্চেন থেকে আমরা ক্লাস ইন্টারভেল লিখে নিচ্ছি, ফ্রিকোয়েন্সি গুলো লিখে নিচ্ছি। এখন হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেমন প্রথমে হচ্ছে 6, এখানে 6 এর সাথে 8 অ্যাড করব হবে 14, 8 এর সাথে 10 অ্যাড করব হবে 24, 24 এর সাথে 12 অ্যাড করব হবে 36। এইভাবে আমরা টোটালি 50 ডাটা পাবো। 12 এর সাথে 5, 5 এর সাথে 7, 7 এর সাথে 2। তাহলে এটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে কনজিকিউটিভলি অ্যাড অল দ্য ফ্রিকোয়েন্সি নাম্বার। এখন ওয়াই এক্সিস এর মধ্যে আমরা এই ডেটাটা বসাবো, এটা হবে ওয়াই এক্সিস এর মধ্যে, ওয়াই এক্সিস এটা বসবে। আর এক্স এক্সিস এর মধ্যে এখানে হবে হাইস্ট ভ্যালু। খুব ভালো করে খেয়াল করতে হবে, আমরা যখন ফ্রিকোয়েন্সি পলিগন ক্রিয়েট করেছিলাম তখন ছিল মিড ভ্যালু, কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সময় একটা ক্লাস ইন্টারভেলের হাইস্ট ভ্যালু বসবে এক্স এর মধ্যে, অর্থাৎ এক্স এক্সিস এর মধ্যে হাইস্ট ভ্যালু বসবে শুধু। তাহলে 40, 50, 60, 70, 80, 90, 100 এগুলো বসবে এক্স এর মধ্যে, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসবে ওয়াই এর মধ্যে।
তাহলে এখন আমরা ওয়াই এর মধ্যে, এখন দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অনেক বড় ভ্যালু 50, তাই আমরা আর এক্স এক্সিস এর ভ্যালু গুলো কিন্তু অনেক বড়, এই জন্য আমরা গড়গুলোকে এভাবেই নিব যাতে কাউন্টিংটা সহজ হয়। কিভাবে নিচ্ছি দেখো, আমাদের এখানে 40 থেকে স্টার্ট হচ্ছে, 100 এর মধ্যে কমপ্লিট হচ্ছে। আমরা আগেই বলছিলাম সেম ধারাবাহিকতা, এখানে 40 থেকে যেটি স্টার্ট হবে একই ধারাবাহিকতা তার আগের গড়টি নিব, আর আমরা এখানে চাইলে একই ধারাবাহিকতা তার পরের গড় 110 নিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন দেখো যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে 40 বরাবর 40 থেকে 50, এখানে তোমরা দেখো এখানে মূলত 5টা স্কয়ার আছে ছোট ছোট, তাহলে অথচ ভ্যালু আছে 40 থেকে 50 এর মধ্যে ভ্যালু হচ্ছে 10, তার মানে একটা স্কয়ারের জন্য হচ্ছে 2, তা এই জন্য 5টা যে স্কয়ার হবে, একটা দুইটা তিনটা চারটা, 5টা স্কয়ারের জন্য মোট হবে 10, এই জন্য 10 এর জন্য 5 ঘর। ঠিক একই কাজ আমরা এখানে ওয়াই এর মধ্যেও করব। দেখো এখানে 5 স্কয়ার লেন্থের জন্য আমরা 10 বসাচ্ছি, আরো দেখো এখানে 5 স্কয়ার লেন্থের জন্য আরো 10, তাহলে 10 20 30 40 50। এখন হাইস্ট ভ্যালু গুলোকে এক্স, এই যে হাইস্ট ভ্যালু অফ দা ক্লাস ইন্টারভ্যাল ইন এক্স অ্যাক্সিস, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ছিল 50, আমরা 50 বসিয়ে নিচ্ছি। এখন হাইস্ট ভ্যালু বরাবর ফ্রিকোয়েন্সি বসাবো। এখন আমার শুধু একটা ডাটা আমরা একটু দেখে আসি, আমাদের যখন ফ্রিকোয়েন্সি ছিল 6, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন 6 ছিল তখন হাইস্ট ভ্যালু হচ্ছে 40, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন 14 হবে তখন হাইস্ট ভ্যালু হচ্ছে 50, তার মানে 50 বরাবর 14 ঘর উপরে যাবে এবং 40 বরাবর 6 ঘর উপরে যাবে। তাহলে এখন যেহেতু আমরা 2 ঘরকে অ্যাড করে দিচ্ছি, তাহলে 6 এর জন্য হবে 3 ঘর আর 14 এর জন্য হবে 7 ঘর, তাহলে আমরা সেটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই যে দেখো 6 এর জন্য উপরের দিকে 3 ঘর, এখানে টোটালি 1 ঘর 2 ঘর 3 ঘর, আর 14 এর জন্য টোটাল 7 ঘর উঠবে, যেমন 1 2 3 4 5 6 7 ঘর। ঠিক এইভাবে ক্লাস ইন্টারভ্যালের হাইস্ট ভ্যালুর মধ্যে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো বসাচ্ছি। এবার এই যে রেড যে ডট গুলো আছে, রেড ডট গুলো কনজিকিউটিভলি অ্যাড করব। অ্যাড করার পরে এখানে যে 14 এর মধ্যে যে ইনিশিয়াল হবে, শুরু হবে, সেটিকে তার প্রিভিয়াস পয়েন্টের এক্স এর সাথে কানেক্ট করে দিব, যেটা আমরা ধারাবাহিকভাবে প্রিভিয়াস পয়েন্টে নিচ্ছি। তাহলে আর আগের গ্রাফের মতো ব্রোকেন পার্টটা হচ্ছে আপ টু 30। এই কাজগুলো আমরা এখানে এক্স এক্সিস এর মধ্যে 2 ঘরকে 2 স্কয়ার লেন্থকে আমরা 1 স্কয়ার লেন্থকে 2 ইউনিট, এবং ওয়াই এক্সিস এর মধ্যেও 1 স্কয়ার লেন্থকে 2 ইউনিট সেটা মেনশন করে দিচ্ছে। তাহলে আমাদের হচ্ছে কি এখানে কনস্ট্রাকশনস অফ দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেই স্টেপগুলো আমরা এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি। ওকে, আশা করি তোমরা পরিষ্কার করে লিখে নিবে। তাহলে এখানে যদি 4 মার্কস এর কোশ্চেন হয় তাহলে অ্যাজ ইউজুয়ালি যেটা হবে, আমরা যদি এই টেবিলটি ক্রিয়েট করতে পারি তাহলে পাবো 1, টেবিলের পাশাপাশি যদি আমরা ফিগার লিখতে পারি তাহলে আরো পাবো 2, আর 2 এর পাশাপাশি যদি এই কাজটি করতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি, তাহলে পাবো টোটাল 4। তাহলে প্রত্যেকটি স্টেপের জন্য এখানে মার্কগুলো থাকবে, খেয়াল করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অফ ওয়েটস ইন কেজি, মানে অর্থাৎ সবার ওয়েট দেওয়া আছে কেজিতে, আর প্রোভাইডেড বিলো, ডিটারমিন দ্য মিডিয়ান। তাহলে এই টেবিল থেকে আমরা মিডিয়ান তৈরি করব। এই কোশ্চেনে ইংলিশ ভার্সনে বইতে বলছিল, সেটা আমি ট্রান্সলেশন করে এখানে লিখে নিচ্ছি, অর্থাৎ এই ডেটার সাথে মিডিয়ান হবে বলে ওরা পলিগন দিয়েছিল, সেখান থেকে আমরা মিডিয়ান করে নিচ্ছি। আচ্ছা ওকে, এখন শুরুতে যে কাজটি করব, আমরা কোশ্চেনে যে ডেটা সেটাকে লিখে নিচ্ছি। যেমন দেখো 45 কেজি ওয়েটের কতজন আছে, 2 জন, 50 কেজি ওয়েটের 6 জন। ঠিক এইভাবে আমরা ডেটাগুলোকে অ্যাড করে নিচ্ছি। এই ডেটাগুলোর অ্যাড ঠিক আছে কিনা তার জন্য আমরা এখানে সবগুলোকে অ্যাড করে দেখব। তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো যদি অ্যাড করলে 50 আসে, তার মানে তোমার ডেটা ইনপুটটা রাইট আছে। এটা খুব এসেনশিয়াল না, না লিখলেও হবে। তাহলে ফ্রিকোয়েন্সি 2 + 6 8, 8 + 8 16, 16 + 16 32, 32 + 12 44, 44 + 6 দ্যাট ইজ দ্য 50। এখন এই ডেটাগুলো নিয়ে আমরা মিন বের করব। আমরা সবাই জানি যে মিন বের করার সময় যদি এরকম ডেটা থাকে, ক্লাস ইন্টারভেল না থাকে, তাহলে মিনের জন্য আলাদা ফর্মুলা আছে। যদি ক্লাস ইন্টারভেল থাকে লাইক 30 থেকে 40, এরকম ক্লাস ইন্টারভেল থাকলে মিনের একটা ফর্মুলা,
আর যদি শুধু ডেটা থাকে, যেটা আমরা ক্লাস 7-8 ইউজ করি, তাহলে আমরা আলাদা একটা ফর্মুলা ইউজ করব। তবে ডেটার ফর্মুলা দুইটি, n যখন ইভেন নাম্বার হবে তখন একটা ফর্মুলা হবে, n যখন অড নাম্বার হবে তখন একটা ফর্মুলা হবে। যেমন আমরা এখানে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। যেমন দেখো এখানে n হচ্ছে আমাদের হচ্ছে 50, তো n যদি আমাদের এখানে 50 হয়, which is the even number, তাহলে আমরা ইভেন নাম্বারের ফর্মুলা অ্যাপ্লাই করব। ইভেন নাম্বার মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে n/2 টার্ম প্লাস n/2 প্লাস 1 টার্ম ডিভাইডেড বাই 2। তাহলে n এর ভ্যালু 50 বসিয়ে আমরা আস্তে আস্তে 25 টার্ম, 26 টার্ম। এখন এই জায়গাটাতে একটু দেখাচ্ছি 25th টার্ম এবং 26 টার্ম কিভাবে 60 হয়। তাহলে এখন যদি আমরা 25তম এবং 26তম যে টার্ম, তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কেন দরকার এখন দেখো। এইটুক পর্যন্ত আসলে তোমার হবে 16। এখন এই পর্যন্ত যখন তুমি সাম করে আসবে 16, এরপরে যখন তুমি সাম করবা তখন হয়ে যাবে 32। তার মানে এর ভিতরেই হচ্ছে তোমার 25 এবং 26। অর্থাৎ প্রথম তিনটা ঘর নিলে আমি 26 পর্যন্ত পাবো, পরের ঘরটা যখন আমি নিব তখন আমার 25 এবং 26 দুটি এর মাঝখানে হয়ে যাবে। তার মানে এই দুটো ডেটা এই ঘরের ভিতরেই আছে, আর এই ঘরের ভিতরে ওয়েট হচ্ছে 60। এর জন্য 25 এবং 26, অর্থাৎ এখানে 17 থেকে 32 পর্যন্ত ডেটা হচ্ছে এখানে। তাই আমাদের 25 এবং 26 ডেটা হচ্ছে 60। এখন আমরা 60 বসিয়ে ফর্মুলার মধ্যে ক্যালকুলেশন করব। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 60 প্লাস 60 120, 120 ডিভাইডেড বাই 2 60 কেজি। তাহলে মিডিয়ান হচ্ছে 60। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যদি n এর ভ্যালু অড নাম্বার হয়, আমরা একটা एग्जांपल দিচ্ছি, সাপোজ যদি 51 হয় তাহলে ফর্মুলা কি হবে। তাহলে মিডিয়ানের তখন যে ফর্মুলা হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে আমরা বলে দিব th টার্ম। অর্থাৎ এই n এর ভ্যালু 50, তাহলে 51 এর সাথে 1 অ্যাড করলে হবে 52, 52 কে ডিভাইড করলে হবে 26, অর্থাৎ 26 নাম্বার টার্মটার আবার 60 রেজাল্ট। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে করতে হবে। ওকে, নেক্সট নাম্বার 12, একটা ক্রিয়েটিভ কোশ্চেনস। The following are the marks obtained in mathematics of the 50 students of class 9 in your school. অর্থাৎ স্কুলে 50 জন স্টুডেন্টের ম্যাথমেটিক্সে মার্কস দেওয়া আছে, তাদের উপর বেস করে বলছে হোয়াট টাইপস অফ গিভেন ইনফরমেশন। এই যে ইনফরমেশন গুলো আছে এগুলো কি ধরনের ইনফরমেশন, এগুলো কি অর্গানাইজড নাকি আনঅর্গানাইজড, এখান থেকে আনসার করতে হবে। এবার বলছে হোয়াট ইন্ডিকেট দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্লাস। একটা ক্লাসের মধ্যে ফ্রিকোয়েন্সি দ্বারা কি বোঝো, একটা ক্লাস ইন্টারভেলের যে ফ্রিকোয়েন্সি এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা ডেফিনিশন আমি মেনশন করব। সেকেন্ড কোশ্চেন ছিল মেক দ্য ফ্রিকোয়েন্সি টেবিল অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ইন্টারভেল। তার মানে একটা ক্লাস ইন্টারভেল ধরে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ক্রিয়েট করব। তারপর ছিল ডিটারমিন দ্য মিন অফ দ্য গিভেন নাম্বার ইন দ্য শর্টকাট মেথড। এখানে মেনশন করা আছে মিন বের করার দুটো ফর্মুলা আছে, শর্টকাট মেথডে মিনটা বের করে দেখাইতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন আনসার। এই যে ডেটা গুলো আছে দেখো, ডেটা গুলো হচ্ছে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে নাই, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে নাই। শুরুতে 676, তারপর আবার ছোট, তারপর আবার বড়, অর্থাৎ র্যান্ডমলি ডেটা আছে। র্যান্ডমলি ডেটা থাকলে তাকে আমরা বলি আনক্লাসিফাইড অথবা আনঅর্গানাইজড অথবা আনস্ট্রাকচার্ড, যে কোনো একটা ওয়ার্ড লিখলেই হবে। তাহলে আমরা আনসারটা দিচ্ছি দ্য গিভেন ইনফরমেশন ইজ অ্যান আনক্লাসিফাইড অথবা আনস্ট্রাকচার্ড অর আনঅর্গানাইজড। এখন সেকেন্ড পার্টের আনসার ফ্রিকোয়েন্সি ইন এ ক্লাস। একটা ক্লাসের মধ্যে ফ্রিকোয়েন্সি কি ইন্ডিকেট করে, নাম্বার অফ আইটেমস, অর্থাৎ কতজন আছে, কয়টা পার্সন আছে, কতটি আইটেম আছে, নাম্বার অফ আইটেমস অথবা নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ পার্সন, নাম্বার অফ অবজেক্ট, এগুলো মিন করে ফ্রিকোয়েন্সি দ্বারা। সো আমাদের ফার্স্ট কোশ্চেন আনসার শেষ। সেকেন্ড কোশ্চেনে বলা ছিল অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ইন্টারভেল ধরে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ক্রিয়েট করব। আচ্ছা, ওকে, এখন আমরা জানি যে যখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলের জন্য শুরুতে আমাদের কয়টি রো হবে, কয়টি কলাম হবে, এটা বের করতে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়টি কলাম হবে। তাহলে কলামের জন্য প্রয়োজন হচ্ছে রেঞ্জ
এবং রেঞ্জটাকে ইউজ করে নাম্বার অফ ক্লাসেস বের করব। এই নাম্বার অফ ক্লাসের জন্য রেঞ্জ দরকার। আর রেঞ্জের ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু প্লাস 1। এটা একটা ফর্মুলা, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ডেটা থেকে হাইয়েস্ট ভ্যালুটি খুঁজে বের করব, লোয়েস্ট ভ্যালু খুঁজে বের করব, ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করব। আর যেহেতু এখানে 50 স্টুডেন্টের ডাটা, যদি 50 বা 50-র বেশি হয় সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি যেটা হয় আমরা ক্লাস ইন্টারভেল 10 ধরে নিই। যদি অ্যারাউন্ড 25 বা 30-র মতো ডেটা হয় ক্লাস ইন্টারভেলটাকে আমরা 5 ধরে নিই। বাট 40, 50, 60 এরকম যদি স্টুডেন্টের ডেটা থাকে, অ্যাজ ইউজুয়ালি যদি মেনশন করা না থাকে ক্লাস ইন্টারভেলটি 10 করে ধরে নিই বা 10। তাহলে আমরা ধরে নিচ্ছি ক্লাস ইন্টারভেল 10। এই যে এরকম কয়টা ঘর হবে এদেরকে বলা হচ্ছে নাম্বার অফ ক্লাস। এই নাম্বার অফ ক্লাসের ফর্মুলা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভেল। তাহলে রেঞ্জ হচ্ছে 36 আর ক্লাস ইন্টারভেল আমি 10 ধরে নিচ্ছি। যদি কোশ্চেনে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে অবশ্যই ওই ভ্যালুটি অ্যাপ্লাই করতে হবে। কখনো কখনো 5 দেওয়া থাকে, কখনো বা 10 দেওয়া থাকে, কখনো তোমাকে বলবে কনভেনিয়েন্ট ক্লাস ইন্টারভেল, তখন নিজের মতো করে ধরে নিবে। তাহলে আমরা 10 দিয়ে ডিভাইড করলে হবে 6.7। কখনো কি এরকম হয় একটা ঘরের তুমি অর্ধেক করলা বাকি ঘরগুলো ফুলফিল করলা? এরকম হয় না। এই জন্য এটা কখনো ডেসিমেলে লেখা যাবে না। যদি ডেসিমেল হয় পরে আমরা রাউন্ড ফিগার লিখবো। যেমন যদি আমার 8.2 হয় তাহলে আমি লিখবো অ্যাপ্রক্সিমেট 9। যদি সাপোজ আমার এখানে 10.3 হলো আমি লিখে ফেলবো অ্যাপ্রক্সিমেট 11, অর্থাৎ তারপরে রাউন্ডটা ধরে নিচ্ছি। তাহলে 6.7 আছে, আমরা তার পরের ঘর 7 ধরে নিচ্ছি। তাহলে এরকম কয়টা ঘর হবে? 7টা ঘর। এরকম টোটাল 7টা ঘর হবে। উপরে টাইটেলের জন্য 1 ঘর, 8 ঘর, নিচে এডিশনের জন্য 1 ঘর, তাহলে মোট 9 ঘর হবে। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য 7 ঘর হবে, উপরে টাইটেলের জন্য 1 ঘর, এডিশনের জন্য 1 ঘর, তাহলে মোট 9 ঘর। তাহলে আমরা এভাবে একটা ফ্রিকোয়েন্সি টেবিলটা নিয়ে নিব। এই যে the frequency distribution table of obtained marks in ম্যাথমেটিক্স as follows। তাহলে 30 থেকে 39 এর মধ্যে কয়টা ভ্যালু আছে আমরা ওখানে গুণে দেখব। 3টা ভ্যালু আছে, আমরা এখানে লিখে নিচ্ছি 3। প্রথমে দিচ্ছি ট্যালি মার্ক। 40 থেকে 49 এর মধ্যে যেটা হচ্ছে 5। এখন এইখানে আমরা ধরে নিব যে এটা কিভাবে, যেমন আমার লোয়েস্ট যে ভ্যালু, আমাদের লোয়েস্ট ভ্যালু কত ছিল দেখো, আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 32। আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 32। তাহলে আমি চাইলে 32 থেকে স্টার্ট করে 41 পর্যন্ত লিখতে পারবো। তারপরেরটি হচ্ছে 42 থেকে শুরু করে আমি 51 পর্যন্ত লিখতে পারবো। এভাবে লিখলো দেখো মাঝখানে কয়টি ডেটা হয়। তুমি 32 থেকে হিসাব করো, মাইনাস করা যাবে না, মাইনাস করলে কমে যাবে। 32 থেকে হিসাব করো, 32 একটা হবে, 32 থেকে হিসাব করলে আর এখানে 41 পর্যন্ত হিসাব করে দেখো মোট 10টি ডাটা আছে, 10 ডেটা, কারণ এখানে ক্লাস ইন্টারভেল হচ্ছে 10। ঠিক একইভাবে 42 থেকে হিসাব করা 51 পর্যন্ত দেখবো মোট টোটাল 10টি ডেটা আছে, তাহলে এখানে ক্লাস ইন্টারভেল হচ্ছে 10। এখন কেন আমরা 30 থেকে স্টার্ট করছি? যখন দেখবা কোন একটা নিয়ারেস্ট ভ্যালু হয় লাইক 41 বা 51 বা 22 এই সমস্ত ক্ষেত্রে আমরা তার প্রিভিয়াস 20 থেকে স্টার্ট করতে পারবো, এটা স্টার্ট করতে পারবো 40 থেকে, এটা স্টার্ট করতে পারবো 50 থেকে, শুধুমাত্র কাউন্টিংটা যাতে একটু ইজি হয়। কিন্তু তুমি যদি 51 থেকে স্টার্ট করো তাহলেও হবে। ঠিক এখানে 32 থেকে স্টার্ট করলেও হবে, বাট আমি 30 থেকে স্টার্ট করেছি যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। এই জন্য আমরা এখানে 30 থেকে স্টার্ট করেছি। 30 থেকে আঙ্গুলে গুনে দেখবা 30, 31, 32 এভাবে গুনে দেখবা কোথায় কমপ্লিট করলে 10 হয়, তাহলে 39 এর মধ্যে গিয়ে 10 হয়। এবার উপর থেকে ডেটা বসাবে। এখন এই ডেটাটি কিভাবে বসাবে এটা হলো স্টুডেন্টদের জন্য সবচেয়ে কঠিন কাজ। আমি একটা জুম আউট করে তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে তুমি এটি করতে পারবে। আর একটু মিনিমাইজ করে নিচ্ছি আমি এখানে। দেখো তোমার এইখানে যে ডেটা থাকবে, সাপোজ তোমার এখানে এই ডেটাটি হচ্ছে, আর একটু জুম আউট করে নিলাম। এটা অবশ্যই এখন আমি পেজটাকে যদি চেঞ্জ করে নিই, আমার মনে হচ্ছে পরপর নেক্সট 2 পেজ থাকলে তোমাদের জন্য কাজটা ইজি হবে। হ্যাঁ, ওকে। এখন দেখো এখান থেকে আমরা কিভাবে এই কাজটি খুব দ্রুত করব, এটা স্টুডেন্টদের কাছে একটু আতঙ্কের নাম। আচ্ছা দেখো কিভাবে করবা, তুমি যখন আগে এই ক্লাস ইন্টারভেল গুলো দিয়ে দিবে, আগে এভাবে ক্লাস ইন্টারভেল গুলো সেট করে নিবে। তারপর 76 যেই ঘরে সেই ঘরের মধ্যে 1 দাগ দিবে, এইভাবে 1 দাগ। তারপর হচ্ছে 65 যেখানে সেই ঘরের মধ্যে 1 দাগ দিবে।
তারপর 98 যেখানে সেখানে এক দাগ দিবে। এখানে যখন 4টা দাগ কমপ্লিট হয়ে যাবে, ঠিক 5 নম্বর দাগটা এইভাবে দিবে। এভাবে তুমি সিস্টেমে এখান থেকে কাউন্ট করে যাবে, এখানে দাগ দেওয়া কমপ্লিট। এখানে তোমার নাম্বার 62 কমপ্লিট হবে, 62 ঘরের মধ্যে তোমার লাস্ট দাগটা থাকবে। এবার দাগগুলো গনে গনে ফ্রিকোয়েন্সি বসিয়ে নাও। যদি তুমি এখানে 30 থেকে 39 এর মধ্যে কয়টা আছে এভাবে খুঁজতে যাও, তাহলে অনেক বেশি সময় লাগবে। এখান থেকে একটা নাম্বার নিবে, এখানে এক দাগ দিবে, এখান থেকে নেক্সট নাম্বার, এখানে এক দাগ, এখান থেকে নেক্সট নাম্বার, সে ঘরের মধ্যে এক দাগ, নেক্সট নাম্বার, এই ঘরের মধ্যে এক দাগ, এভাবে দাগ দিয়ে দিয়ে তুমি এখানে আসবে। তাহলে খুব দ্রুত তখন তোমার ফ্রিকোয়েন্সিটা কমপ্লিট হয়ে যাবে এবং লাস্টে সাম করে দেখবে টোটাল হয় কিনা 50। যদি টোটাল ম্যাচ করে দেন অ্যাবসলিউটলি রাইট ইউর আনসার। এখন আমরা এখান থেকে পরের আনসারে যাচ্ছি। আমাদের এইটুকু আমাদের কাজ কমপ্লিট। ওকে, ডেটা গুলো কমপ্লিট। এখন আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এইটুকু করলে আমাদের আনসার জান। এখন পরের পার্ট, শর্টকাট ওয়েতে আমরা মিন বের করব। তাহলে মিনের জন্য যে কাজটি করব সেটা মিনের ঘরে যে যে ডেটা গুলো লাগবে, তোমরা সবাই মিনের ফর্মুলাটা মোটামুটি জানো, আমরা তাও একটু ডিসকাস করছি। আমরা ঠিক আগের টেবিল থেকে ক্লাস ইন্টারভেলে গড়টি এখানে নিয়ে নিচ্ছি, আর ফ্রিকোয়েন্সি গড়টি নিয়ে নিচ্ছি। এখানে মিড ভ্যালু আমরা আগে বলে আসছি, এই দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে মিড ভ্যালু হবে। মিড ভ্যালু হচ্ছে xi, ফ্রিকোয়েন্সিকে fi। এটাকে বলা হচ্ছে স্টেপ ডেভিয়েশন, অর্থাৎ কতটুকু স্টেপ ডেভিয়েশনটা এখানে আমরা বলি বিচ্যুতি, অর্থাৎ পরিবর্তনটা কতটুকু, এটা আমরা একটু ডিসকাস করব। এটার হচ্ছে সিম্বল হচ্ছে ইউআই। এখানে একটা জিনিস খেয়াল করবা, আমরা সবাই জানি যে অ্যাভারেজ বলি, মিন বলি, মিডিয়ান বলি, মোড বলি, যেখানে সবচেয়ে বেশি ডেটা থাকে সেই জায়গার মধ্যে আনসারটি হতে পারে। এখানে দেখো ফ্রিকোয়েন্সি কোথায় সবচেয়ে বেশি, এখানে ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে মিন বলি, মোড বলি, যাই বলি এখানেই থাকতে পারে, এর ভিতরেই থাকতে পারে, 60 থেকে 69 এর মধ্যেই থাকতে পারে। কারণ এইখানকারই সবচেয়ে বেশি নাম্বার পাওয়া স্টুডেন্ট হচ্ছে এখানে, যাদের স্কোর হচ্ছে 60 থেকে 69। কারণ এখানে সবচেয়ে বেশি 13 স্টুডেন্ট হচ্ছে শুধু এই ক্লাসের মধ্যে। এখন ফর্মুলা হচ্ছে স্টেপ ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে xi মাইনাস xi, তো আমরা সবাই জানি এখানে, আর h হচ্ছে এখানকার যে ইন্টারভেল ক্লাস 10, আর এই হচ্ছে এখানকার এই অ্যাজিউম মিন, এটাকে বলা হচ্ছে অ্যাজিউম মিন, অর্থাৎ আমি একটা মিনকে অনুমান করে ধরে নিব। তাহলে এখানে যেহেতু সবচেয়ে বেশি ডাটা, তাই এই ক্লাসের যে মিন ভ্যালুটা, এই ক্লাসের যে মিড ভ্যালুটা, সেটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি মিড ভ্যালু। তাহলে এটা আমরা এর মান ধরে নিচ্ছি। তুমি যদি এখানে ধরো তাহলেও হবে, এখানে ধরলেও হবে, তবে অ্যাজ ইউজুয়ালি যেটা হয়, যেখানে ফ্রিকোয়েন্সি বেশি সেখানে আমরা ধরে নিই। তাহলে আমরা এখানে এটিকে বসিয়ে এই ফর্মুলা ক্যালকুলেশন করব। শর্টকাট ওয়েতে যেটা মনে রাখতে পারো, তুমি যেখানে ধরবে এখানে হবে 0, আর উপরের গুলো হবে -1, -2, -3, যে কয়টা থাকে নিচের গুলো হবে +1, +2, +3। ক্যালকুলেশন করে তুমি দেখো ফর্মুলা বসিয়ে। এখন হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে স্টেপ ডেভিয়েশন মাল্টিপ্লাই করব। যেমন 3 এর সাথে -3 মাল্টিপ্লাই করলে -9, 5 এর সাথে -2 মাল্টিপ্লাই করলে -10, এভাবে সবাইকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পরে এই যে fi ui যারা আসছে, এই সিম্বলটাকে বলা হয় সামেশন। ম্যাথমেটিক্স এর ভাষায়, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় এটাকে বলা হচ্ছে সামেশন সিম্বল, অর্থাৎ এখানে যারা আসবে সবার সাম। এখানে ফ্রিকোয়েন্সি সাম, এই দুটো আমাদের দরকার হবে, এগুলো আমরা করে নিচ্ছি। খুব সাবধানে এই সাম গুলো করবে, মাল্টিপ্লিকেশন গুলো করবে। এইবার আমাদের যেহেতু বলা হলো শর্টকাট ওয়েতে মিন বের করা, তাহলে মিন এর শর্টকাট ওয়েতে ফর্মুলা হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n মাল্টিপ্লাই h। মিনটাকে এভাবে লিখে, তো তোমরা চাইলে এভাবে মিন লিখে তারপর ফর্মুলা লিখতে পারো, সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n মাল্টিপ্লাই h। এবার এই যে দেখো অ্যাজিউম মিন, অর্থাৎ যেটা অনুমান করে ধরে নিয়েছো সেটা বসাও, তোমার সাম বসাও, এখানে 50 আসছে 10, সবাইকে ক্যালকুলেশন করে আমরা আনসার পাবো 67.1। এটি হচ্ছে আমাদের মিন। এখন দেখো আমরা যেটা অনুমান করেছি, সেই অনুমানটা ছিল আমাদের কথায় অনুমান করা ছিল 60 থেকে 90 এর মধ্যে। এখন আমাদের যে আনসার আসছে, আমাদের যে আনসার দেখো 67, তো ডেফিনেটলি 67 তো এই স্কেলের মধ্যেই, এক্সাক্ট ভ্যালু হচ্ছে 67.1। খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
এবার পরের কোশ্চেনে যাচ্ছি, একটু আনকমন প্রশ্ন। আমরা সব সময় টেবিল থেকে ফিগার ড্র করছি, এবার এখানে ফিগার থেকে তুমি ম্যাথটা রেডি করবা। এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে, তো আমরা বুঝতেই পারছি। দেখো আমরা যে 10 নম্বর ম্যাথটা করে আসছি ফ্রিকোয়েন্সি পলিগন, এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি পলিগনের একটা ম্যাথ ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম থেকে আমাদের কোশ্চেন গুলো কি কি? ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, ইন দ্য এভার ফিগার what is the midpoint value of the first class and what is the frequency of the last class? তো এখানে দুটো কন্ডিশন আমি বলি। এখানে দেখো এই যে 30 থেকে স্টার্ট হয়েছে 40 তে, এটা হলো একটা ক্লাস। 30 থেকে 40 এটা হলো ফার্স্ট ক্লাস, আর লাস্ট যে ক্লাস ফিগার থেকে দেখা যাচ্ছে 70 থেকে 80। 70 থেকে 80 এখন বলা ছিল ফার্স্ট ক্লাসের মিড ভ্যালু, তাহলে এটার মিড ভ্যালু দুটোকে অ্যাড করো, অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করো। এখানে 30 প্লাস 70, 30 প্লাস 40 70, 70 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 35.35। হ্যাঁ, ইয়েস। আর এখানে বলছে ফ্রিকোয়েন্সি অফ দ্য লাস্ট ক্লাস। এবার দেখো লাস্ট এই ক্লাসটা কত উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে 2 মাত্র, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, অর্থাৎ লাস্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি 2 আর ফার্স্ট ক্লাসের মিড ভ্যালু হচ্ছে 35। এটা আমরা এখানে ম্যাথটা এখান থেকে দেখাতে পারি। দেখো ইন দ্য গিভেন ফিগার ফার্স্ট ক্লাস ইজ 30 থেকে 40, তার মিড ভ্যালু হচ্ছে 35। লাস্ট ক্লাস হচ্ছে 70 থেকে 80, তার ফ্রিকোয়েন্সি ওয়াই এক্সিস এর মতো তার 2 ঘর উপরের দিকে উঠছে, তাহলে আমাদের এই কাজ কমপ্লিট। ওকে, নেক্সট নাম্বার 2, express by data of information demonstrated in the above figure. এইটা দেখো এই যে ফিগারটা আছে সেটাকে বলছে তোমাকে এবার ইনফরমেশন বা টেবিল আকারে সেটা রিপ্রেজেন্ট করবা। আমরা সব সময় টেবিল থেকে ফিগার ড্র করি, এখন বলছে উল্টা, ফিগার থেকে তুমি টেবিল ড্র করো। তো স্বাভাবিকভাবে দেখো যদি খুব সুন্দর করে দেখি, এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল হবে। যেমন দেখো 30 থেকে 40 এটা কয় ঘর উপরের দিকে উঠছে? 3, তাহলে 30 থেকে 40 হবে ফ্রিকোয়েন্সি হবে 3। আবার 40 থেকে 50 এটা কত ঘর উপরের দিকে উঠছে? 6 ঘর, তাহলে এটা ফ্রিকোয়েন্সি 6। 50 থেকে 60 দেখো এটা কত ঘর উপরের দিকে উঠছে? এটা 11 ঘর, তাহলে এই ক্লাস ইন্টারভ্যালে ফ্রিকোয়েন্সি 11। 60 থেকে 78 এইগুলোকে আমরা যদি রেডি করে নিই আমাদের ম্যাথ কমপ্লিট। এই যে খুব সহজ এবং সিম্পল। তাহলে 12 ক্লাস ইন্টারভ্যাল গুলো লিখে নিচ্ছি, কন্টিনিউয়াস আছে। দেখো এবার ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাড করব, অ্যাড করে টোটাল আমরা আগে তো জানি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয়। 3 থাকবে, 3 প্লাস 6 9, 9 প্লাস 11 20, 20 প্লাস 8 28, 28 28 প্লাস 2 দিস ইজ দ্য 30। আমরা বলে এখানে 50 লিখেছি, এটা হবে 30 টোটাল, এটা হচ্ছে 30। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার আনসার 30। তাহলে কাজ কমপ্লিট। এবার সি নাম্বার কোশ্চেনটা একটু দেখে আসি। সি নাম্বার কোশ্চেন বলছে এই ফিগারের মিডিয়ানটা তৈরি করো, ফাইন্ড দ্য মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি অবটেইন ফ্রম 14 টু 14 বলতে এখানে বোঝাচ্ছে 14 নাম্বার কোশ্চেনের, আসলে ওরা 14 নাম্বার কোশ্চেনের যে 2 হবে, 14 বলতে বোঝাচ্ছে এই 2 নাম্বারের যে ইনফরমেশন টেবিলটা পাচ্ছ সেখান থেকে মিডিয়ান বের করতে হবে। ওকে, এখন আমরা মিডিয়ানটা এখান থেকে যদি বের করি, মিডিয়ানের আগে মিডিয়ানের জন্য আমাদের এই ঘরটা নিচ্ছি, ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরটাও নিয়ে নিচ্ছি 3টা। এখন মিডিয়ানের স্বাভাবিকভাবে মিডিয়ানের ক্লাস বের করতে হবে, কোন ক্লাসের মধ্যে মিডিয়ান থাকবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে n/2 30/2 = 15। এখন গুণে দেখো কোথায় গেলে 15 হয়, প্রথমে ঘর নিচ্ছেন 3, পরের ঘর নিলে 9, এবার এর নেক্সট ঘর নিলে 20, তার মানে এর ভিতরেই হচ্ছে 50। আপ টু 3 ক্লাস নিলে 50 চলে আসছে, তার মানে 50টা আমার এখানে পড়বে এই স্কেলের মধ্যে। তাহলে এই স্কেলটাকে আমরা তাহলে বলবো এই ক্লাস ইন্টারভ্যালটা হচ্ছে মিডিয়ান ক্লাস, যেহেতু এখানে আমার মিড ভ্যালুটা থাকে, এটাকে বলে মিডিয়ান ক্লাস। তাহলে আমরা এটাকে ফিক্সড করে নিচ্ছি 50 থেকে 60। এখন এইবার ফর্মুলার মধ্যে আসো, ফর্মুলাটাকে আমি কিভাবে সাজাবো, আমি যদি এখান থেকে বলি এটা হচ্ছে ফর্মুলা, খুব ভালো করে এই ফর্মুলার প্রত্যেকটা লেটারের মিনিং শিখে নিতে হবে, কনফিউজড হওয়া যাবে না। এটা হচ্ছে মিডিয়ান বের করার ফর্মুলা এল। এল হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, লোয়েস্ট ভ্যালু অফ মিডিয়ান ক্লাস। এই যে মিডিয়ান ক্লাস বাবা,
যেমন ছিল আমার 50 থেকে 60, এটাকে বলা হচ্ছে হাইস্ট ভ্যালু, এটাকে বলা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। অর্থাৎ যে ক্লাসে মিডিয়ান থাকবে সেটা লোয়েস্ট ভ্যালু। এটা n এর ভ্যালু, টোটাল ফ্রিকোয়েন্সি সবাই পারবা। এফসি, এই যে ওয়ার্ডটার মধ্যে লেটারের মধ্যে মিনিং আছে। এফ বলতে ফ্রিকোয়েন্সি, সি বলতে কিউমুলেটিভ। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস অফ মিডিয়ান ক্লাস। খুব কথাটা কিন্তু একটু মানে পড়তে কঠিন, বাট এমনিতেই সহজ। বলছে মানে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের, অর্থাৎ মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা ওকে, ধরে নিচ্ছি মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 9, অর্থাৎ মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 9। ক্লিয়ার? এই যে আমরা এই জন্য এখানে 9 বসাচ্ছি। তারপরে হচ্ছে এফএম, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। এবার বলছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। ওকে, এইচ এর ভ্যালু তো জানো 30 থেকে 40, এখানে কাউন্ট করে দেখো 30 থেকে 40 আমাদের কত হয়, 10 হয়। অর্থাৎ ডিফারেন্সটা নিয়ে নাও 40 মাইনাস 30, এখানে আমাদের ডিফারেন্সটা নিয়ে নিচ্ছি 10। এখন দেখো আমাদের যদি এখানে একটু খেয়াল করবা, যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা বের করব এইচ এর জন্য, কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর যদি এটা ইনডিসক্রিট হয় সেই ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালু থেকে হাইস্ট ভ্যালু পর্যন্ত কাউন্ট করব, এটা খেয়াল করতে হবে। তাহলে এখানে আমাদের 10 আসলো। ওকে, বাকি যে কাজটা করব, ফর্মুলা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে হবে, খুব ঠান্ডা মাথায়, যাতে ভুল না হয়। শুরুতে আমরা ব্র্যাকেটে কাজটা করে নিচ্ছি, আমি প্রত্যেকটা স্টেপ ধারাবাহিকভাবে দেখাচ্ছি যাতে তোমরা খুব বুঝে ক্যালকুলেশন করতে পারো। ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করবে না, নিজে হাতে ক্যালকুলেশন করবা, যেটুকু পর্যন্ত করতে পারো এখানে এসে তুমি ক্যালকুলেটর ইউজ করো, তারপরে একটা করে নাও। আশা করি কনসেপ্ট সবার ক্লিয়ার। যেহেতু এখানে ডেসিমেলের পরে অনেকগুলো ভ্যালু আসবে, আমরা মাত্র ডেসিমেলের পরে 2 ঘর ইউজ করবো, এই জন্য আমি এখানে লিখবো অ্যাপ্রক্সিমেট, আমরা এইটুকু লিখবো। যদি আমরা ডেসিমেলের পরে, যেহেতু এখানে অনেকগুলো ঘর ছিল, আমরা মাত্র 2 ডেসিমেল প্লেস নিচ্ছি, এই জন্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, কমপ্লিট। নাও নেক্সট নাম্বার 14। নাম্বার 14 ছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অফ 60 স্টুডেন্টস অফ এ ক্লাস আর এত। আচ্ছা, এখানে 60 স্টুডেন্টের টেবিল দেওয়া ছিল, কিসের? ওদের ওজন দেওয়া আছে, ওয়েট। তো ওজন নিশ্চয়ই কেজিতে দেওয়া আছে, মেনশন করা আছে। যেমন 45 থেকে 49, মানে যাদের ওজন 45 থেকে 49 এরকম নাম্বার হচ্ছে 4 জন। যাদের ওয়েট হচ্ছে 50 থেকে 54 এরকম নাম্বার হচ্ছে 8 জন। তাহলে সবগুলো স্টুডেন্টকে অ্যাড করা বা সবগুলো পার্সনকে অ্যাড করা, টোটাল 60, যাদের বিভিন্ন রকম ওয়েট আছে। এখন এইটার উপর বেস করে ফার্স্টে বলছে মিডিয়ানের একটা ফর্মুলা লিখো, রাইট ডাউন দ্য ফর্মুলা অফ মিডিয়ান। ওকে, মিডিয়ানের ফর্মুলা লিখবো। তারপরে বলছে এই ডেটা থেকে মোড বের করো, তাহলে এই ডেটার মোডের ফর্মুলা লিখে মোড বের করব। তারপরে কোশ্চেন ছিল হিস্টোগ্রাম, এই ডেটা থেকে হিস্টোগ্রাম ড্র করো। ওকে, এক এক করে আমরা করব। তাহলে শুরুতেই হচ্ছে, একটু আগে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি মিডিয়ানের, ঠিক এই ফর্মুলাটা আমরা এখানে ভালো করে লিখে দিব। মনে রাখতে হবে এই মার্কের কোশ্চেনে থাকে টোটাল 2 মার্কস। তুমি যদি শুধু ফর্মুলা লিখো 1 পাবা, ফর্মুলার পাশাপাশি যদি ওদের ডিসক্রিপশনটা লিখো তাহলে আরো 1 পাবে, মোট 2 মার্কস পাবে, 2 এর মধ্যে 2 পাবে। তাহলে প্রত্যেকটা খুব সুন্দর করে লিখে দিও। পরে বলছে মোড। ওকে, ডেটাটা সুন্দর করে লিখে আমরা মোড বের করব। নেক্সট, মোডের মধ্যে আগে বের করতে হবে যে কোন ক্লাসের মধ্যে মোড আছে। তো তোমরা সবাই খুব ছোট একেবারে ক্লাস থেকে জানো, মোড ইজ দ্য ডেটা হুইচ রিপিটেড ম্যাক্সিমাম টাইম, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি ডেটা থাকবে সেই ঘরটি হচ্ছে মোড। আর অথবা যদি আমরা বলি যেখানে যে ডেটা সবচেয়ে বেশি রিপিটেড হবে সেটা হচ্ছে মোড। আচ্ছা ওকে, আমরা টেবিলটা একটু দেখে আসি। যাদের ওয়েট হচ্ছে 60 থেকে 64 এইরকম ওয়েটে মোট মানুষ হচ্ছে 20 জন, তার মানে এখানে সবচেয়ে বেশি ডেটা 20 জন, তার মানে এটা হচ্ছে আমরা বলবো, এটা বলবো মোট ক্লাস 60 থেকে 64। এখন যদি বলে লোয়েস্ট ভ্যালু অফ মোট ক্লাস, তাহলে 60, হাইস্ট ভ্যালু অফ মোট ক্লাস হচ্ছে এত। আচ্ছা, এবার ফর্মুলাটা একটু দেখে আসি। ফর্মুলাটা কি ছিল মোডের? খুব সুন্দর একটা ফর্মুলা, মোড ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2
মাল্টিপ্লাই এইচ তো তোমরা জানো যে ওখান থেকে ক্লাস ইন্টারভ্যাল বের করবো, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। f1টা কি? ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস মাইনাস ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস অফ মোড ক্লাস, অর্থাৎ মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে তার আগের ফ্রিকোয়েন্সিটা মাইনাস করবা। মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 থেকে তার আগেরটা মাইনাস করবা, করলে f1 পাবে। মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে তার পরেরটা মাইনাস করবা, তাহলে পাবা f2। আমরা একটু দেখে আসি আমাদের ডায়াগ্রাম থেকে। মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমি একটু ইরেজ করে নিই তাহলে একটু ভালো করে দেখা যাবে। হ্যাঁ, ওকে, দেখো মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে তার আগেরটা মাইনাস করব, তাহলে 20 মাইনাস 10, এখানে হবে 10, তাহলে f1 হচ্ছে 10। মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে তার পরেরটা মাইনাস করবা, করলে হবে f2। f2 হবে দেখো 20 মাইনাস 12, তাহলে f2 হবে 8, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 8। আর মোড ক্লাসের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 60, আর দুটোর ইন্টারভ্যাল হচ্ছে 10, সরি এখানে দেখো 40 থেকে 49, খুব ভালো করে গুনে দেখো 40 থেকে 49, এটা হচ্ছে ইনডিসক্রিট, এটা কিন্তু কন্টিনিউয়াস না। আমরা বলছি ইনডিসক্রিটের ক্ষেত্রে এই 45 থেকে শুরু করে 49 পর্যন্ত প্রত্যেকটা ডেটা বোঝে, 45, 46, 47, 48, তারপরে হচ্ছে এখানে আমার 49, গুনে দেখা 1 2 3 4 5টি ডেটা। যেহেতু এটা ইনডিসক্রিট, ইনডিসক্রিট কি দেখো এখানকার শেষ ভ্যালুর সাথে এখানকার ফার্স্ট ভ্যালু মিল নাই। যদি এখানকার লাস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালুর সাথে যদি এখানকার লোয়েস্ট ভ্যালু যদি সেম হতো, তাহলে আমরা বলতাম কন্টিনিউয়াস। এটা যেহেতু কন্টিনিউয়াস না, তাই এই জন্য এখানকার লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু সহ একসাথে মোট যে কয়টি হবে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। তাহলে আমাদের এখানে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 5। এখন তো সহজ, ফর্মুলার মধ্যে সবগুলো ভ্যালু বসাবো, বসিয়ে সিম্পলিফিকেশন করে নিচ্ছি। আমাদের অ্যাপ্রক্সিমেট আনসার হচ্ছে 62.8, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আনসার, এটা আমরা লিখে দিচ্ছি। ওকে, নাও নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। ওকে, এখানে হচ্ছে থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনটা আমরা আবার একটু রিভিউ করে আসি। থার্ড কোশ্চেনে কি ছিল, বলছে এই টেবিল থেকে একটা হিস্টোগ্রাম ড্র করো। আমরা সবাই জানি যে হিস্টোগ্রামের মধ্যে কন্টিনিউয়াস করতে হয়। তো এটা দেখো এখানে যেহেতু ডিসক্রিট আছে, ডিসক্রিট মানে কন্টিনিউয়াস না, লাস্ট ভ্যালুর সাথে ফার্স্ট ভ্যালুর কোনো মিল নাই। দেখো 54 এ কমপ্লিট, এখানে আবার 55, এই জন্য দুইটা সেম না। যদি এখানকার হাইয়েস্ট ভ্যালু পরের ঘরের যদি লোয়েস্ট ভ্যালু যদি সেম হয়, তখন আমরা তাকে বলি কন্টিনিউয়াস। তো এটা তো কন্টিনিউয়াস না, এটা হবে ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে যদি আমরা বলতে পারি ডিসক্রিট। এখন ডিসক্রিটের জন্য তাহলে আমরা এটাকে ইনডিসক্রিট করে নিতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসটা করে নিব। ওকে, ফার্স্ট স্টেপটা খুব ভালো করে দেখো, আরেকটু করে নিয়ে নি। হ্যাঁ, ওকে, শুরুতে আমরা ওখান থেকে যেভাবে ছিল এইভাবে লিখে নিচ্ছি ক্লাস ইন্টারভ্যাল, ফ্রিকোয়েন্সিটাও লিখে নিচ্ছি ফিগার দেখে দেখে যেভাবে ছিল। এইবার এখানে দেখো কন্টিনিউয়াসটা কিভাবে করি। কন্টিনিউয়াস এর রুলস হচ্ছে এখান থেকে 0.5 মাইনাস করবা, আর এটার সাথে 0.5 অ্যাড করে দিবা, তাহলে তোমার টোটাল স্কেলটা ঠিক থাকবে, ডেসিমেল ফর্মে চলে আসবে। আর অ্যাজ ইউজুয়ালি কন্টিনিউয়াসটা ডেসিমেল ফর্মে হতে পারে। কন্টিনিউয়াসটাকে যেটাকে আমরা বলি মেজারমেন্ট করা যায়। ওকে, কন্টিনিউয়াস, তাহলে ঠিক এখান থেকে 0.5 মাইনাস করো, করলে 49.5 হবে, এখানে 0.5 অ্যাড করো 54.5 হবে, এভাবে সবগুলো ঘর কমপ্লিট করব। এখন এটা যে কন্টিনিউয়াস কিভাবে বুঝবা, দেখো এখানকার প্রিভিয়াস গড়ের হাইয়েস্ট ভ্যালু তার নেক্সট গড়ের লোয়েস্ট ভ্যালু এর সমান, আবার এখানকার হাইয়েস্ট ভ্যালু এখানকার লোয়েস্ট ভ্যালু এর সমান, এই জন্য এটাকে আমরা বলি কন্টিনিউয়াস। ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে। এবার হিস্টোগ্রামের জন্য কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যালের ভ্যালু বসবে, তাহলে এখানে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল এখানে কত 44.5, তাহলে দেখো স্টার্টিংটা কত হচ্ছে 44.5, তাহলে আমরা দিচ্ছি 44.5, তারপরেরটা হচ্ছে 49.5, এভাবে ধারাবাহিকভাবে এক্স এর মধ্যে আমরা কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যালটা বসিয়ে নিচ্ছি, আর উপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন দেখো 44 থেকে 49 এখানে 5 ঘর, তাহলে 5 ঘরের জন্য 5টা বক্স নিচ্ছি, 5 স্কয়ার লেন্থ এক এক করে ধরবো, উপরে এক এক করে নিচ্ছে।
যেহেতু আমরা স্টার্ট করব 44.5 থেকে, এই জন্য একটা ব্রোকেন পার্ট দিয়ে মিন করে দিচ্ছি, দিস ইন্ডিকেট আপ টু 44.5। এখন সবগুলো ডেটাকে আস্তে আস্তে, এবার দেখো এই প্রথম যে ক্লাস ইন্টারভেল, এটা কত দূর উপরের দিকে উঠবে, এটা তার ফ্রিকোয়েন্সি সমান উঠবে 4 ঘর। তাহলে এই যে মাত্র দেখো 4 ঘর পর্যন্ত এটা উপরের দিকে উঠবে। পরের ঘরটা উঠবে 8 ঘর, তাহলে নেক্সট স্টেপটাকে আমরা এইভাবে 8 ঘর দিব, এইভাবে ধারাবাহিকভাবে বাকি ঘরগুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পর দেখে নাও, খুব সুন্দর করে একটা ফিগার আমরা ড্র করে নিচ্ছি। এটাকে আমরা একটু ডার্ক করে দিব, যদি পারি পেন্সিল দিয়ে একটু কালার করে দিব। তাহলে এই ঘরটি হবে আমার হিস্টোগ্রাম। খুব সুন্দর করে দেখো ফিগারের নিচে খুব মেনশন করে দিবে হিস্টোগ্রাম, এক্স এক্সিসটাকে মেনশন করে দিবে, ওয়াই এক্সিসের নাম মেনশন করে দিবে, আর ভ্যালুগুলো পরিষ্কার করে থাকবে হিস্টোগ্রাম। যেহেতু এটা কন্টিনিউয়াস, দুইটি ঘরের মাঝখানে কখনোই গ্যাপ থাকবে না, অর্থাৎ একটির সাথে একটি লাগানো থাকবে। ক্লিয়ার? প্রথমটি যেখানে শেষ হবে দ্বিতীয়টি এখান থেকে শুরু হবে, দ্বিতীয়টি যেখানে শেষ হবে তৃতীয়টি এখান থেকে শুরু হচ্ছে। এইভাবে খুব সুন্দর করে লিখে দাও। আর যেভাবে আমরা ফিগার ড্র করব, এক ঘরকে যে এক ধরবো, সেই সেম কথা আমরা বারবার লিখে যাচ্ছি, বাট এটি লিখতে হবে। ওকে, ফিগারটি খুব আমি একটু উপরের দিকে নেই, তোমরা যাতে একটা সুন্দর একটি স্ক্রিনশট নিতে পারো, এখান থেকে এখন দেখে নাও। ওকে, নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন বা সিকিউ পার্টে 15। কি বলছে এখানে, temperature is always changing. Usually in Bangladesh, temperature is comparatively lower during the first week of January and comparatively higher during the fourth week of June. হ্যাঁ, স্বাভাবিকভাবে জুন মাসে গরম পড়ে, তখন টেম্পারেচার বাড়বে। জানুয়ারির সময় উইন্টার থাকে, তখন টেম্পারেচার একটু কম থাকে। এখানে বলছে ওরা জানুয়ারি থেকে জুন বা পুরো বছরের মধ্যে ওরা টোটাল 52 উইকসের, মানে আমরা তো সবাই জানি অ্যারাউন্ড এক বছরে যা থাকে, পুরো এক বছরের টেম্পারেচার দেওয়া আছে, অর্থাৎ এক সপ্তাহের একটা অ্যাভারেজ টেম্পারেচার নিচ্ছে, নিয়ে 35। এবার সেকেন্ড উইকের একটা টেম্পারেচার নিচ্ছে অ্যাভারেজ, এভাবে টোটাল 52 উইকের টেম্পারেচার দেওয়া আছে সেলসিয়াস স্কেলে। তাহলে এই টেম্পারেচার থেকে ডেটাগুলো থেকে কি কি আনসার করব, বলছে এদেরকে ক্যালকুলেট করে আমরা একটা ক্যালকুলেট দ্য নাম্বার অফ ক্লাসেস, অর্থাৎ নাম্বার অফ ক্লাস বের করা ফর্মুলা অ্যাপ্লাই করব, যে রেঞ্জ ডিভাইড করে ক্লাস ইন্টারভ্যাল 5 ধরতে বলছে, ফিক্সড মেনশন। এবার বলছে এক্সপ্রেস দ্য গিভেন ডেটা ইন দ্য টেবুলার ফর্ম এন্ড ফাইন্ড দ্য মিন ভ্যালু। এটা মিন বের করব, মিন বের করব কিসের, লোয়েস্ট এবং হাইস্ট টেম্পারেচার। তো এখানে লোয়েস্টটা খুঁজে বের করব, হাইস্ট বের করব, তারপর তাদের মিন বের করব। এখন আমাকে যেতে এখানে শর্টকাট মিন করব না ডিরেক্টলি মিন করব সেটা কোনো কিছুই বলা নাই, আমি যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তারপর আবার হিস্টোগ্রাম, এই যে একটু আগে আমরা যে হিস্টোগ্রাম ড্র করছি। এবার মজার ব্যাপার হচ্ছে এখানে হিস্টোগ্রামের যে ফিগার ড্র করবে সেখান থেকে মোড বের করবে, অর্থাৎ মোডের ফর্মুলা অ্যাপ্লাই করে না, হিস্টোগ্রামের যে ফিগার ড্র করবে সেখান থেকে আমরা মোড বের করব। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে নাম্বার অফ ক্লাসেস বের করব। তাহলে খুঁজে খুঁজে বের করব, হাইস্ট টেম্পারেচার 42 ডিগ্রি, নিশ্চয়ই এটা জুনে হবে, সবচেয়ে গরম যখন বেশি। তারপরে লোয়েস্ট টেম্পারেচার অ্যারাউন্ড 7, অর্থাৎ জানুয়ারিতে হতে পারে বা ডিসেম্বর বা নভেম্বরের যে কোনো একটা সময়, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে টেম্পারেচারটা কম থাকে, তো সেটা ধরে নিচ্ছে অ্যাভারেজলি 7 ডিগ্রি টেম্পারেচার। এবার রেঞ্জের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা রেঞ্জ বের করব। ক্লাস ইন্টারভ্যাল ফিক্সড 5 এখানে দেওয়া ছিল, নাম্বার অফ ক্লাসের ফর্মুলা রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভ্যাল, 36 কে 7 দিয়ে ডিভাইড করলে 7.2। আমরা এর আগের ম্যাথে বলে আসছি যে যখন কোনো ডেসিমেল ফর্মে থাকবে আমরা রাউন্ড ফিগারে ধরে নিব অ্যাপ্রক্সিমেট। যদি এখানে 7.9 হতো তারপর আমি 8 ধরে নিব, যদি এখানে আমার 7.1 হতো তারপরও আমি এখানে 8 ধরে নিব, অ্যাপ্রক্সিমেট 8। যদি 6.2 হতো তাহলে অ্যাপ্রক্সিমেট 7, আমরা রাউন্ড ফিগার ধরে নিব। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেনের আনসার। সেকেন্ড কোশ্চেনে বলছে মিন বের করার জন্য। তো স্বাভাবিকভাবে মিন বের করতে হলে ট্যালি মার্ক করে নরমালি করব। আগে আমরা ক্লাস ইন্টারভ্যাল যেহেতু 5 ছিল, লোয়েস্ট টেম্পারেচার 7 ছিল। এবার দেখো 6 থেকে 10, আমি যদি এখানে দেখাই 6 to 10, 6, 7, 8, 9, 10, কয়টা ডাটা আছে, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে 5টি ডাটা। ঠিক এইভাবে 11 থেকে 15, 60 থেকে 20, এভাবে আমরা প্রত্যেকটা ঘর লিখে নিচ্ছি। তাহলে আমাদের একটু আগে ম্যাথ করে আসছি, সেখানে আমাদের 7 ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
আমরা একটু দেখে আসি 8টা ঘর ঠিক আছে কিনা। ইয়েস, এখানে আমাদের আনসার ছিল 8, উপরে টাইটেলের জন্য 1 ঘর হবে 9 ঘর, নিচে অ্যাডিশন যদি করি তাহলে হবে 1 ঘর, তাহলে মোট 10 ঘর। তাহলে আমরা এখানে খুব সুন্দর করে দেখাচ্ছি ঘরগুলো, সবগুলো ঘর, প্রত্যেকটা ঘরের আমরা মিড ভ্যালু বের করব। 6 এর সাথে 10 অ্যাড করব, যেমন 6 প্লাস 10 হবে 16, 16 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 8। ঠিক একইভাবে দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব। আর ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করব, আমরা আগের ম্যাথও এখানে দেখে আসছি, আমরা এখানে আবার একটু রিভিউ করব আমরা কিভাবে এখানকার মিনটাকে, দেখো এটা হচ্ছে একটা ইজিয়েস্ট মেথড, যে শর্টকাট ওয়েতে মিনটা বের করা। এইখানকার ডেটা মনে রাখবে, এখানকার 35 30, তাহলে সাপোজ আমি দুইটা ডেটা নিচ্ছি 35 30, তাহলে আমি এখানে এখন যে কাজটা করব 35 30, এখানে 35টা যেখানে থাকবে সেখানে আমি এরকম এক দাগ দিব, তারপরে এটা ছিল 30, তাহলে 30 যে ঘরে পড়বে সে ঘরে এক দাগ, এইভাবে আমি নাম্বারগুলো কন্টিনিউয়াসলি বলে যাব, এখানে ট্যালি মার্ক দিব। যখন 4টা ট্যালি মার্ক কমপ্লিট হয়ে যাবে তখন 5 নাম্বারটা এইভাবে দিব, লাস্টে আমি কাউন্ট করে দেখব সবগুলো ঠিক থাকলে তার মানে আমার ম্যাথ কমপ্লিট। এবার এখানকার মিড ভ্যালুর সাথে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করে এখানে বসাচ্ছি। খুব সতর্কতার সহিত এই সামগুলো করতে হবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাগুলোতে ভুল করে। ডেটা কাউন্টিং এ either 52 মিলবে না, কোনো কারণে তোমার 51 হবে বা 55 হয়ে যেতে পারে, আবার এইগুলো ঠিক থাকলে মাল্টিপ্লিকেশনটা ঠিক আছে কিনা, তার সাথে সামটা ঠিক আছে কিনা এটা খেয়াল করতে হবে। ওকে, এখন আমাদের মিনের যে ফর্মুলা আমরা সেটা অ্যাপ্লাই করে এখানে আসব। তাহলে মিনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n, n মানে নাম্বার অফ ডেটা, টোটালি কতটা ডেটা ছিল 52, সামটাকে ডিভাইড করলাম, অ্যাপ্রক্সিমেট আনসার 22.44। তাহলে এটা ছিল আমাদের বাংলাদেশের এভারেজ টেম্পারেচার ইন সেলসিয়াস 24.44। সো দিস ইজ ডান। নাও নেক্সট কোশ্চেন, খুব সুন্দর একটা ফিগার ড্র করব হিস্টোগ্রামে, সেই ফিগার থেকে আবার মোড বের করব। সো একটু জুম আউট করে নেই, এত বড় ফিগার হলো। ওকে, এখানে যদি আমরা নেক্সট, তাহলে আমরা এই ঘরগুলো আমরা জানি যে হিস্টোগ্রামের জন্য কন্টিনিউয়াস করতে হয়। এখানে দেখো লাস্ট ভ্যালুর সাথে ফার্স্ট ভ্যালুর মধ্যে গ্যাপ আছে, তো এই জন্য এটা কন্টিনিউয়াস না, এটা হচ্ছে ডিসক্রিট, এটাকে আমরা ইনডিসক্রিট করব। তাহলে ইনডিসক্রিটের আরেকটা নাম হলো কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল, এটা মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস লিখলেই হবে, এবং সবচেয়ে বেস্ট ওয়ার্ড হচ্ছে কন্টিনিউয়াস লেখা, কন্টিনিউয়াস, আর বাকিটা তো ক্লাস ইন্টারভ্যাল থাকবেই। আর তোমরা কন্টিনিউয়াস করে নিও। কন্টিনিউয়াস কিভাবে করতে হয়, প্রথম ভ্যালু থেকে 0.5 মাইনাস করতে হয়, তাহলে 6 থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে দেখো কত থাকবে, 5.5 হয়ে যাবে। তাহলে এটা আবার এই 0.5টা লাস্টের ভ্যালুর সাথে অ্যাড করে দিবে, 10 এর সাথে অ্যাড করবা, ঠিক এইভাবে সবগুলো ঘর কমপ্লিট করে নিব, ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে। এখন দেখো তাহলে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যালটা এক্স এক্সিস এর মধ্যে বসবে, তাহলে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল আমরা ধারাবাহিকভাবে এক্স এক্সিস এর মধ্যে বসিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে অনেকগুলো ডেটা, যেমন দেখো 5.5 থেকে 10, এখানে মোট 5, তাহলে আমরা 5টা ঘর নিচ্ছি, আবার 10.5 থেকে 15.5 আরো 5 ঘর। এবার প্রথম ক্লাস ইন্টারভ্যালটা উপরের দিকে কয় ঘর উঠবে, 4 ঘর, তাহলে প্রথম ক্লাস ইন্টারভ্যাল আমরা উপরের দিকে এইভাবে, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, আমরা কি এই ডেটাটাতে কোনোভাবে মিসিং করেছি, হ্যাঁ এটা 4, তাহলে আমাদের এখানে আমরা এখানে কিছুটা চেঞ্জ আসছে, আমি এটা কালার করে দেখাচ্ছি, এখানে 4 ঘর হবে, আনফরচুনেটলি আমাদের কেন এই অংশটুকু হোয়াইট হলো, তাহলে এখানে 4 ঘর উপরের দিকে উঠবে, তারপরে এইটা হবে 5 ঘর উপরের দিকে, এর পরেরটা যেটা এটা হচ্ছে 5 ঘর উপরের দিকে উঠবে, এই যে এই বরাবর, তারপরের ঘরটা হচ্ছে 8 ঘর উপরের দিকে উঠবে এখানে, তাহলে খুব খেয়াল করে এখানে আমরা 5 ঘর উপরের দিকে কালার করার সময় এটি উঠে আসছে, মেইনলি এটি যেহেতু ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, অর্থাৎ 4টি ডাটা আছে, এটি 4 ঘর উপরের দিকে উঠবে, এই যে আপ টু 4 পর্যন্ত এটি উপরের দিকে উঠবে। তাহলে এখন যদি আমি এখানে একটা কাজ করি, হোয়াইট কালার দিয়ে আমি এটাকে যদি ইরেজ করে দিই, তাহলে আই থিঙ্ক তোমরা আরেকটু ক্লিয়ার করে বুঝতে পারবে। হ্যাঁ, এই যে দেখো আমি 4 ঘর এখানে দেখাচ্ছি, অর্থাৎ হ্যাঁ এখানে 4 ঘর উপরের দিকে উঠবে, পরেরটা হচ্ছে 5 ঘর, এভাবে আমরা, এটা হলো হিস্টোগ্রাম। এখন একটা কোশ্চেন ছিল যে হিস্টোগ্রাম থেকে মোড বের করতে হবে, এই হিস্টোগ্রাম থেকে আমরা মোড বের করব। এখন মোড বের করার রুলস হচ্ছে
শুরুতে খেয়াল করতে হবে সবচেয়ে এই ফিগার থেকে আমরা বুঝতে পারছি যে এখানে সবচেয়ে বেশি ডেটা আছে, অর্থাৎ 20 থেকে 25 পয়েন্ট থেকে 25 পয়েন্ট, অর্থাৎ এই ঘরের মধ্যে সবচেয়ে বেশি ডাটা 13, তার মানে মোড এখানে থাকবে। এখন গ্রাফ থেকে মোড বের করার রুলস হচ্ছে এই যে দেখো প্রিভিয়াস রেক্টেঙ্গেল আর এটাকে বলা হচ্ছে মোডের রেক্টেঙ্গেল। প্রিভিয়াস রেক্টেঙ্গেলের টপ কর্নার থেকে এখানকার টপ রাইট কর্নার অ্যাড করব। এবার নেক্সট রেক্টেঙ্গেলের লেফট কর্নার থেকে এখানকার লেফট কর্নার অ্যাড করব। দুটো কর্নার যেখানে ইন্টারসেক্ট করবে ঠিক এখান থেকে এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। পারপেন্ডিকুলারটা যেখানে ইন্টারসেক্ট করব এই জায়গাটা হচ্ছে মোড। তাহলে এখানে কত হবে 23 হতে পারে, একদম মাঝখানে না, কারণ দুইটি গত সমান না। তাহলে এখানে 23.5, এটা হবে মোড। তাহলে এটাকে আমরা এখন ক্লিয়ার করে রাইট সাইডে নেক্সট ফিগারে বলে দিচ্ছি, দুটো পার্ট ফিগারের। এবার দেখো এই যে ফিগারটা খুব সুন্দর করে দেখে নাও। তোমরা যারা স্ক্রিনশট নিবে এখান থেকে একটু নিয়ে নিতে পারো। আমি এটাকে একটু কালারটা হোয়াইট করে তোমাদের দেখাই দিই। এখানে কিন্তু আমাদের 4 ছিল, প্রথম ডাটাটা ছিল আমাদের 4। তাহলে আমরা এইটুকু ইরেজ করে নিচ্ছি। হ্যাঁ, প্রথম ডাটা ফার্স্ট ডেটা ছিল আমাদের 4, খেয়াল করবে আপ টু 4। তাহলে আমাদের এই 4 পর্যন্ত ফার্স্ট ডেটাটি উপরের দিকে উঠছে, নট 5, এটা খেয়াল করবে। তাহলে এইটুকু 4। এবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও, একসাথে তোমাদের সবকিছু হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের কাজ কমপ্লিট। এখন দেখো ব্রোকেন পার্ট ইন্ডিকেট করছি, এখানে যে এখানে একটা রেড সার্কেল করে দিবে, আর যদি পসিবল হয় এখানে ছোট্ট করে একটা অ্যারো দিয়ে মেনশন করে দিবে মোড, ফিগারের মধ্যে মেনশন করে দিবে মোড। এই যে দেখো এখানকার প্রত্যেকটা স্কয়ারকে আমরা এখানে 5 স্কয়ারের জন্য 5 লিখা, এখানকারে 5 স্কয়ারের জন্য 5 লিখা। তাহলে এখানে কোনো চেঞ্জ হয়নি, সেটা আমরা লিখে নিচ্ছি হিস্টোগ্রামের জন্য যে এক্সপ্লেনেশন। এবার এখান থেকে যে মোড বের করব সেটা তো এক্সপ্লেন করতে হবে, হাউ উই হ্যাভ ডান দিস। তাহলে এক্সপ্লেন করলাম, ফ্রম দ্য ফিগার উই নো মোড উইল স্টে হিয়ার। এই যে কথাগুলো আমি বললাম, এখানকার টপ রাইট কর্নারের সাথে এখানকার টপ রাইট কর্নার, এখানে টপ লেফট কর্নারের সাথে টপ লেফট কর্নার অ্যাড করব, দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেখান থেকে এক্স এর উপর পারপেন্ডিকুলার করব, আর এক্স পারপেন্ডিকুলার যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট মোড, দ্যাট ইজ দ্য 23.5। এইটুকু হচ্ছে আমাদের ফিগারের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি বিষয়গুলো খেয়াল করতে হবে, এই পুরো টপিকস আমাদের যে ফর্মুলাগুলো বা যে শর্ট নোটস গুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল পার্টের জন্য। তাহলে মিন বের করব এভাবে, আমরা অলরেডি ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এটি হচ্ছে শর্টকাট মেথডে মিনের জন্য ফর্মুলা, এটি মিডিয়ানের ফর্মুলা, মোডের ফর্মুলা। তারপরে রেঞ্জের ফর্মুলা, নাম্বার অফ ক্লাসের ফর্মুলা, এটি ইন্টিজারে হতে হবে, যদি ডেসিমেল আসে সেটিকে নাম ইন্টিজারে নিয়ে যাব। তারপরে হচ্ছে স্টেপ ডেভিয়েশনের ফর্মুলা, এই বলতে হচ্ছে অ্যাজিউম অ্যাভারেজ, অর্থাৎ যে মানটাকে আমি অনুমান করব সেটা। তারপরে ইভেন নাম্বারের ক্ষেত্রে মিডিয়ান বের করার ফর্মুলা, অড নাম্বারের ক্ষেত্রে মিডিয়ান বের করার ফর্মুলা। আর মোডের ব্যাপারে আমরা সেটা জানি যে ম্যাক্সিমাম রিপিটেড নাম্বার। আর কিউমুলেটিভের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, সাম অফ দ্য কনজিকিউটিভ ফ্রিকোয়েন্সি। এইগুলো ছিল আমার ম্যাথমেটিক্যাল পার্টের অল ইন ওয়ান। এবার আসো ফিগার ড্র করার সময় যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খেয়াল করতে হবে, একেবারে কি নোট তোমরা এটা মেনশন করে রাখো। 3 রকম ফিগার এখানে হবে, একটা হবে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, আর একটা হচ্ছে অজিব কার্ভ। হিস্টোগ্রামের সময় কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেলটা বসবে এক্স এর মধ্যে, ফ্রিকোয়েন্সি বসবে ওয়াই। খুব ভালো করে খেয়াল করো, যখন হিস্টোগ্রাম ড্র করবে ইনডিসক্রিট অথবা কন্টিনিউয়াস ভ্যালু বসবে এক্স এর মধ্যে। আর যখন আমরা পলিগন ডট করব তখন বসবে মিড পয়েন্ট এক্স এর মধ্যে, পলিগন, আর ফ্রিকোয়েন্সিটা ওয়াই এর মধ্যে থাকবে। যখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ড্র করব সেখানে ক্লাস ইন্টারভেলের হাইস্ট ভ্যালু, অর্থাৎ 30 থেকে যদি 40 হয় তাহলে শুধুমাত্র হাইস্ট ভ্যালুটা বসবে এক্স এর মধ্যে, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসবে ওয়াই এর মধ্যে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যে গ্রাফের জন্য। এবার আসা আমাদের সবার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি করে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটাকে আমাদের বইতে যেটা ইউজ করে ওরা ইনডিসক্রিট, ইনডিসক্রিট। তবে আমরা সাজেস্ট করব ইংলিশ ভার্সন স্টুডেন্টরা তোমরা কন্টিনিউয়াসটা বেশি ইউজ করবে।
ইনডিসক্রিট ওয়ার্ডটা খুব ইউজ করবে না, ইনডিসক্রিট এবং কন্টিনিউয়াস সেম মিনিং। আর ডিসক্রিটের জন্য ইউজ হয় যেটা ডিসকন্টিনিউয়াস, যেটা মানে কন্টিনিউ না, গ্যাপ আছে মাঝখানে। এখন দেখো কিছু কিছু স্পেশাল কেস থাকে, যেমন যদি কোনো কিছুকে আমরা কাউন্ট করি সেই ক্ষেত্রে ডিসক্রিট হয়, যদি কোনো কিছুকে মেজারমেন্ট করো সেক্ষেত্রে হয় কন্টিনিউয়াস। একদম সহজ, যেমন দেখো বইয়ে মিস্টেক বলো, যেগুলো আমরা কাউন্ট করি, রোড অ্যাক্সিডেন্টের কথা আছে, তারপরে ভাই বোনের সংখ্যা, এই সমস্ত জিনিস আমরা কাউন্ট করি, তাহলে সেটাকে বলছি ডিসক্রিট, অর্থাৎ কন্টিনিউ না। হাইট মেজারমেন্ট করি, এজ মেজারমেন্ট করি, প্রফিট লস মেজারমেন্ট করে, তাহলে এই মেজারমেন্ট যেগুলো করে সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস। এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে তোমরা যেটা করতে পারো, যদি একটাতে লিখবে ক্লাস ইন্টারভেল, যদি সেটা কন্টিনিউয়াস না থাকে, যদি কন্টিনিউয়াস করার প্রয়োজন হয় রাইট সাইডে কন্টিনিউয়াস করে নিবে, আর তোমার ডিসক্রিট ইনডিসক্রিট এসেনশিয়াল হবে না। হ্যাঁ, কখনো কখনো 2 মার্কসের ডেফিনিশন আসে, ডিফাইন ডিসক্রিট ভ্যারিয়েবল বা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এদের মধ্যে। তাহলে আমাদের বইতে কন্টিনিউয়াস ওয়ার্ডটা হচ্ছে ইনডিসক্রিট, অর্থাৎ যেটা কানেক্ট, এখানকার লাস্ট ভ্যালু পরে ফার্স্ট ভ্যালু। এখানে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো 30 থেকে 40, তাহলে পরেরটা শুরু হবে 40 থেকে 50, নেক্সট হবে 50 থেকে 60। এখানকার হাইয়েস্ট ভ্যালু এখানকার লোয়েস্ট ভ্যালুর সাথে কানেক্টেড, এখানকার হাইয়েস্ট ভ্যালু এখানকার লোয়েস্ট ভ্যালু। এবার আসো ডিসক্রিটের সময় কি হয় দেখো, 31 থেকে 30 থেকে 39, এবার পরেরটা নিচ্ছি 40 থেকে 49, তারপরেরটা নিচ্ছি 50 থেকে 59। এখন দেখো এখানকার লাস্ট ভ্যালু এখানকার ফার্স্ট ভ্যালু, মাঝখানে 1 গ্যাপ। এই সমস্ত কেস যেটা হয়, যেটাকে আমরা বলি ডিসক্রিট, বিচ্ছিন্ন। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলে অবিচ্ছিন্ন, একদম কন্টিনিউ। এই ছিল মোটামুটি আমাদের টোটাল টপিকস। আশা করি এই টপিকস বেস তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার ইনশাআল্লাহ। এখন দেখো এখানে যে 9টি এমসিকিউ আছে, আমরা এখন যদি আমরা এমসিকিউ গুলো করি আমরা খুব সহজে ধরতে পারবো, কারণ আমাদের টপিকস পড়া কমপ্লিট, এখন আমি এমসিকিউ ধরতে পারবো। তবে মজার ব্যাপার হচ্ছে এই এমসিকিউ যে 9টি আছে, ম্যাক্সিমাম এমসিকিউ হচ্ছে কনফিউশন এমসিকিউ, এবং 2টি এমসিকিউতে ইনফরমেশন ভুল আছে। বাংলা ভার্সন এমসিকিউতে 1টি ভুল আছে, ইংলিশ ভার্সনের বইতে 2টি এমসিকিউ তথ্যগত ভুল আছে। তো আমরা চেষ্টা করব কারেকশন করে বাংলা ভার্সনের বইয়ের সাথে এগুলো কানেক্ট করতে। এখানে একটা শর্ট প্রোফাইল দেওয়া আছে, আই থিংক ওকে নো মোর। আমরা এখানে এবার শুরুতে আমরা এমসিকিউ এর আনসার গুলোতে চলে যাচ্ছি। আশা করি সিকিউ পার্টে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের আনসার কমপ্লিট। ওকে, solution part of the MCQ. Which one indicate data included in each class when the data are classified? যখন ডেটা গুলো ক্লাসিফাইড করা থাকে, প্রত্যেকটা ক্লাসের ডেটা গুলোকে কি বলে? ডেটার ক্লাস, প্রত্যেকটা ক্লাস ইন্টারভেলে ডেটা গুলোকে বলা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ওই ক্লাসের মধ্যে কয়টা ডেটা আছে এটাকে বলা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি। If disorganized data of statistics are arranged, disorganized, unclassified data কে তুমি arranged করবা according to their value. This data cluster round the near central value, একটা ভ্যালুর খুব নিয়ারে থাকে, ওই ভ্যালুটাকে বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এবং অনেক সময় তোমাদের ডেফিনিশন আছে, ডিফাইন সেন্ট্রাল টেন্ডেন্সি অর হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি মনে করি এখানে বেস্ট ডেফিনিশন এই এমসিকিউটা, এখান থেকে তোমরা এটা ডেফিনিশনে ক্লিয়ার করতে পারবে সেন্ট্রাল টেন্ডেন্সি ডেফিনিশনটা। এবার আসো যেখানে বললাম প্রবলেম, এই টেবিলটার মধ্যে একটা টেবিল দেওয়া আছে টেম্পারেচার ফ্রিকোয়েন্সি, বলছে এখানে ক্লাস ইন্টারভেল কত। তো স্বাভাবিকভাবে তুমি দেখো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, যেমন 6 থেকে 8, এখানে যেটা কমপ্লিট হলো এখান থেকে আবার শুরু হলো, এখানে শেষ হলো এখান থেকে শুরু হলো, তার মানে এটা একটা কন্টিনিউয়াস, আমরা অ্যাজ ইউজুয়ালি দেখি। তাহলে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা যেটা বলছি, অ্যাজ ইউজুয়ালি যেটা হয় কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হয় ডিফারেন্সটা বের করতে হয়। যেমন দেখো এখানে ডিফারেন্সটা কি হবে, তুমি যদি ডিফারেন্সটা বের করো, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু যে ডিফারেন্সটা বের করবা, তাহলে 8 - 6, তাহলে ডিফারেন্সটা হবে 2। মানে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ডিফারেন্স বের করি। আর যদি এটা আমার ডিসক্রিট থাকতো তাহলে এই 6 থেকে শুরু করে 7, 8 এভাবে 3 হতো,
এটা হলো ডিসক্রিটের সময় 3 হতো, আর যখন কন্টিনিউয়াস আছে তখন আমরা হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ইকুয়াল টু ক্লাস ইন্টারভ্যাল। তাহলে ক্লাস ইন্টারভ্যাল আমার যেহেতু এখানে কন্টিনিউয়াস আছে, ক্লাস ইন্টারভ্যাল 3 হবে না, এটি হবে 2, তার মানে এই অপশনটি হচ্ছে রং। তাহলে আমরা এখানে ইনফরমেশন দিচ্ছি দিস ইজ দ্য রং আনসার। এখন এই এমসিকিউতে যদি আমরা বলি তথ্যগতভাবে একটা এমসিকিউ রং হয়ে গেলে অটোমেটিক বাকি দুইটা ট্রু হবে, বাট আমরা একটু দেখাবো এমসিকিউ গুলো করে। ওকে, পরে আনসারে আসো। মিডিয়ান ক্লাস হচ্ছে 8 থেকে 10। এখন দেখো মিডিয়ান বের করি, মিডিয়ান বের করার সময় সাম করব, আমরা আগে জানি সাম বের করলে এখানে হবে 5 + 9 + 4, তাহলে হবে 18। 18 কে 2 দিয়ে ডিভাইড করা হবে 9। 9 কোন ঘরে থাকে? প্রথম ঘর নিচ্ছি 5, পরের ঘর নিব 14, তার মানে এই প্রথম দুইটা ঘর নিলে একসাথে 14 হয়, তার মানে 9টা এই ঘরের মাঝখানেই থাকবে 9, কারণ এখানে স্টার্ট হবে 6 থেকে, এই ডেটাটি স্টার্ট হয়েছে 5 এর পরের ঘর 6, 6 থেকে স্টার্ট হয় টোটাল 14 পর্যন্ত এখানে ডেটা, তার মানে 9 তো এখানেই থাকবে, আর এই ঘরের মধ্যে আছে বলে এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। এখন বলছে টেম্পারেচারটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটার মধ্যে একটা কনফিউশন থাকে। ডিসকন্টিনিউয়াস এর আমি যদি তোমাদেরকে আগে বাংলাটা বলি, ডিসকন্টিনিউয়াস এটাকে আমরা যদি বলি এটাকে বলতে পারি ডিসক্রিট, এটাকে বলে ডিসক্রিট। তবে এখানকার ডেটার সাথে এটা রিলেটেড না, এটা অ্যাজ ইউজুয়ালি জেনারেল নলেজ থেকে কোশ্চেন। টেম্পারেচারটা হচ্ছে ডিসক্রিট। এখন বলো ডিসক্রিট বলার অর্থ হচ্ছে যেটা শুধুমাত্র আমরা বলে আসছি যেটা কাউন্ট করা যায়, যেটাকে কাউন্টিং করা যায়, যেমন বইয়ের মিস্টেক, এই ম্যাথের মধ্যে কয়টা মিস্টেক আছে, একটা প্যারাগ্রাফের মধ্যে কয়টি স্পেলিং মিস্টেক আছে, এইটা বলতে পারি আমরা, বা কতজন স্টুডেন্ট সেটা। তাহলে আমরা যে কাউন্টিং যেটা করি সেক্ষেত্রে আমরা বলছিলাম ডিসক্রিট। এখন টেম্পারেচারটা অ্যাকচুয়ালি মেজারমেন্টের কাজ, এটা হয় অ্যাজ ইউজুয়ালি হয় এটা মেজারমেন্ট, মেজারমেন্ট রিলেটেড যে জিনিসগুলো হয় সেটা কন্টিনিউয়াস হয়, এই জন্য আমরা বলছি এটি ইনফরমেশনগত ভুল আছে। বাট তোমাদের কিছু কিছু টিচাররা এটাকে, যেহেতু তোমাদের বইতে এই ডেটাটা ইউজ করছে যে টেম্পারেচার অ্যাকচুয়ালি কখনো কখনো এটা ডিসকন্টিনিউয়াস হয়, এটাকে ওরা এই জন্য কখনো কখনো এটাকে কারেক্ট ধরে। বাট আমার যেটুকু জ্ঞান আছে আমার মনে হচ্ছে টেম্পারেচারটা আমরা মেজারমেন্ট করি, আর মেজারমেন্ট রিলেটেড সবগুলোই হচ্ছে কন্টিনিউয়াস, এই জন্য এটা ডিসকন্টিনিউয়াস হতে পারে না। বাট অনেকেই এটাকে কারেক্ট ধরে তাহলে 2 আর 3টাকে আনসার আকারে দেখাচ্ছে। ক্লিয়ার? বাট আমার মনে হচ্ছে থার্ড ইনফরমেশনটি রং। ওকে, নেক্সটে আসো। তাহলে এখানে মাত্র একটা আনসার কারেক্ট, নাম্বার 2। এবার 4 নম্বর কোশ্চেন, টু ড্র হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম ড্র করতে আমি আবার বলে আসছি হিস্টোগ্রাম ড্র করার জন্য, এবার আসো এখানে বলছে ডিসকন্টিনিউয়াস। এখন আমি তোমাদেরকে আমরা যে ডেটাগুলো সাজিয়েছি সেখানে যাই। হিস্টোগ্রাম ড্র করতে কি লাগবে? আমাদের এই শর্ট নোটে কি বলে? হিস্টোগ্রাম ড্র করার জন্য কন্টিনিউয়াস লাগবে অথবা ইনডিসক্রিট লাগবে, কন্টিনিউয়াস। আচ্ছা, এবার এমসিকিউর অপশনে আসো। এবার বলো, এখানে বলছে হিস্টোগ্রাম ড্র করতে ডিসকন্টিনিউয়াস, না জীবনও ডিসকন্টিনিউয়াস দিয়ে হবে না। তো মজার ব্যাপার হচ্ছে এখানে বাংলা বইতে লেখা আছে কন্টিনিউয়াস, ইংলিশ ভার্সনের বইতে লেখা আছে ডিসকন্টিনিউয়াস। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, এ হচ্ছে বাংলা ভার্সনের বই। বাংলা ভার্সনের বইতে দেখো 5 নাম্বার এমসিকিউটা, যেটা নেক্সট একটু দেখি, দেখো এই যে দেখো এই অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শব্দটাকে ইংলিশে যদি আমি ট্রান্সলেট করি তাহলে হবে কন্টিনিউয়াস, এটা হবে কন্টিনিউয়াস। এখন ওরা এই জায়গাটাকে ট্রান্সলেট করতে গিয়ে ওরা ভুলে লিখে ফেলছে ডিসকন্টিনিউয়াস, এখন আমাদের পুরো কথাই চেঞ্জ হয়ে গেছে। এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে রাইট, যদি কন্টিনিউয়াস হয়, অবিচ্ছিন্ন মানে হচ্ছে কন্টিনিউয়াস, যদি এটা কন্টিনিউয়াস হয় তাহলে রাইট, আবার ডিসকন্টিনিউয়াস হলে রং। তাহলে ওয়াই এক্সিস এর মধ্যে ফ্রিকোয়েন্সি, এখন বলছে মিড ভ্যালু, না মিড ভ্যালু হচ্ছে পলিগনের মধ্যে, এখানে মিড ভ্যালু দরকার নাই। এবার আসো আমাদের যে আনসার সেই আনসারের মধ্যে আমরা আসি। তাহলে এই ডিসকন্টিনিউয়াস এর ডিসটা কাটা যাবে, এটা ওরা ভুলে এইটুকু লিখে ফেলছে। হ্যাঁ, এখন যদি বলি কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল এক্স এর মধ্যে বসবে,
ফ্রিকোয়েন্সি বসবে ওয়াই এর মধ্যে, মিড ভ্যালু না, মিড ভ্যালু পলিগনের সময় ইউজ হয় মিড ভ্যালু। তাহলে আনসার হচ্ছে যদি কারেকশন করি তাহলে আনসার হবে 1 and 2, বাকিগুলো আনসার রং। এখন দেখো এই আনসার গুলো এখানে শর্ট ফর্মে দেওয়া আছে। ওকে, এইটুকু গেল আমার। এবার আসো নেক্সট 5 নাম্বার এমসিকিউর মধ্যে হচ্ছে মোড হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ, সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারমেন্ট করার সময় তিনটা জিনিস, একটা হচ্ছে মিন, তারপর হচ্ছে মিডিয়ান, তারপর হচ্ছে মোড। সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারমেন্ট করার তিনটা ইউনিট, একটা হচ্ছে মোড। ইয়েস, কারেক্ট। ইস রিপিটেড ভ্যালু হুইচ ইজ মোস্টলি ওকার, সবচেয়ে বেশি যে ভ্যালুটি হয় সেটি ডেফিনেটলি। মে নট ইউনিক ইন অল রেসপেক্ট, মানে সবসময় ইউনিক নাও হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি রাইট। তাহলে তিনটা আনসারই কারেক্ট। এখন দেখো পরে এমসিকিউতে যাচ্ছে আর একটু। এখানে টেম্পারেচার দেওয়া আছে সেলসিয়াস স্কেলে কত দিনে, 10টা টেম্পারেচার দেওয়া আছে 10 দিনের। এখন বলছে মোড, দেখো তো কোনো ডাটা এখানে রিপিট হচ্ছে কিনা, কোনো ডাটা নাই রিপিটিং কেস। তাহলে রিপিট না হলে তো মোড হবে না। মোড ইজ দ্য ডেটা হুইচ ইজ রিপিটেড ম্যাক্সিমাম টাইম। তাহলে এখানে নো রিপিটেড ডেটা, আনসার দেয়ার ইজ নো মোড। এখন বলছে টেম্পারেচারের মধ্যে মিন বের করো। এখানে সবাইকে অ্যাড করো, এক এক করে সবগুলোকে অ্যাড করো, অ্যাড করলে দেখবে আনসার হবে 95। এবারে মোট কয়টা ডেটা, 10টা ডেটা আছে, 10 দিয়ে ভাগ করো, করলে হবে 9.5। তাহলে মিন হচ্ছে 9.5। এখন বলছে মিডিয়ানের জন্য তো ওদেরকে অ্যারেঞ্জ করতে হবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে লিখতে হবে, তা না হলে তো আমি মাঝখানের ভ্যালু বের করতে পারবো না। এবার দেখো ডেটা গুলোকে যদি আমি সাজিয়ে লিখি, শুরু হচ্ছে 5 থেকে, কমপ্লিট হবে 14। ও সিরিয়াল রেডি করাই আছে, তাহলে 5 থেকে লিখে শুরু করো, 5 6 7 8 9 10 11 12 13 14। প্রথমে 4টা গণ নাও, পরে 4টা নাও, তাহলে মাঝখানে হবে 2টা। যেহেতু ইভেন নাম্বার মাঝখানে 2টাই থাকবে, তাহলে মাঝখানে দুটোকে এভারেজ করে নাও, 2 দিয়ে ডিভাইড করো। 19 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 9.5। ডেফিনেটলি 9.5, অপশন 1 আনসার। এটা বলার অপেক্ষা রাখে না, এখানে বলছে মিডিয়ানের ফর্মুলা। এতক্ষণ ধরে ম্যাথ করে যদি মিডিয়ানের ফর্মুলা না পারো, তোমার মাথায় এখন দুটো বাড়িয়ে দিব কাছে থাকলে। দ্যাট ইজ দ্য 9 নাম্বারে 1 হচ্ছে 1 L প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই h/fm। এটা হচ্ছে আমার মিডিয়ানের ফর্মুলা। সো এইগুলো খেয়াল করতে হবে। এখানে আমি কারেকশন দিয়ে দিচ্ছি, কোনটায় কোন জায়গায় আছে, মুখে বলে আসছে, আবার আনসার গুলো এখানে কিছুটা রেডি করা আছে। আমি যেটা এক্সপ্লেন করছি এই আনসার গুলো তোমরা সবগুলো ম্যাচ করে নিবে না, কারণ আমরা কিছু কিছু জায়গায় কারেকশন নিয়ে আসছি। সো আশা করি এই হচ্ছে 9টি এমসিকিউ কমপ্লিট। আর এই ছিল মোটামুটি সিকিউ গুলো কমপ্লিট করছি। আসলে আমার খুব দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে এই টপিকস এর উপর একটা লেকচার শিট করব, প্রেজেন্টেশন রেডি করব। যেহেতু এটা এমন একটা টপিকস, ক্লাস 9 থেকে শুরু করে ক্লাস 9 এর ফার্স্ট টার্ম বলো, মিড টার্ম বলো, হাফ ইয়ারলি বা ফাইনাল টার্ম, ক্লাস 10 এর ফার্স্ট টেস্ট, পি টেস্ট, রিটেস্ট, যত টেস্ট আছে এবং কি বোর্ড পরীক্ষায় এই টপিকস থেকে কোশ্চেন হয়, এবং এটা ম্যান্ডেটরি পার্ট ডি। এই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে এটার উপর একটা প্রেজেন্টেশনটা রেডি করব, যাতে একটা ক্লাসেই সবকিছু থাকে। সো আশা করি তোমাদের সকলের কনসেপ্ট ক্লিয়ার। আমার এই কাজগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা তো বুঝতেই পারছো তোমাদের এই কাজগুলোর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অ্যাটলিস্ট কৃতজ্ঞতার স্বরূপ এই কাজগুলো করবে। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। যেহেতু এখানে একটা মাত্র লেকচারের মধ্যে সবগুলো ম্যাথ করা আছে, সো তুমি চাইলে ভিডিওটি শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিতে পারো। যখন তোমার যেই ম্যাথ দরকার হবে, এই ম্যাথটা তুমি তখন সাথে সাথে দেখে নিতে পারবে। বোর্ডের কোনো কোশ্চেন তুমি সলিউশন করতে পারো, টপিকস গুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়। তারপরও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, ভিডিও লিংকে নিচে কমেন্টস করবে। আমি চেষ্টা করি তোমাদের কমেন্টস গুলো পড়ে তোমাদের কমেন্টস অনুসারে আনসার দেওয়ার জন্য। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো কমেন্টস করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার এখানে ক্লাস 9 এর ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স এবং বিভিন্ন বোর্ডের কোশ্চেন এবং স্পেশাল কতগুলো বুলেট ম্যাথ সাজেশনে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে। তুমি চাইলে এখান থেকে কোশ্চেন গুলো সলভ করতে পারো। এবং হায়ার ম্যাথমেটিক্স এর সবচেয়ে ডিফিকাল্ট যে টপিকস, চ্যাপ্টার 2 এবং 1.2, এগুলো ফুল ম্যাথ আপ টু লাস্ট করা আছে। সো তুমি চাইলে এখান থেকে সলিউশন গুলো করতে পারবে।
ইন্টারমিডিয়েটে ম্যাথ গুলো দেওয়া আছে, এবং তোমরা যারা ক্লাস 8 এবং 7 এর স্টুডেন্ট তারাও তোমাদের 7 এর ডেটা ইনফরমেশনের যে টপিকস গুলো তোমাদের দরকার এখান থেকে দেখে নিতে পারবে। কারণ তোমরা তো হিস্টোগ্রাম ড্র করতে হয়, মিন বের করতে হয়, বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল ড্র করতে হয়। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা এই কোভিড সিচুয়েশন আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদের আত্মীয় স্বজনকে সুস্থ রাখুক। আবার এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই রেগুলার ক্লাসে যাব, আমাদের বন্ধুদের সাথে দেখা হবে, শিক্ষকের সাথে দেখা হবে। সো আমরা সবাই সবার জন্য দোয়া করব, মহান আল্লাহ যাতে আমাদেরকে সুস্থতা এবং নেখায়াত দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।